ইংলিশ লিটারেচারের ৩ নম্বর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব রেনেসাঁ পিরিয়ড। তো রেনেসাঁ আমরা আগে বলেছিলাম, আমরা যখন যুগ বিভাগ পড়েছিলাম সেখানে রেনেসাঁ ছিল ১৫০০ থেকে ১৬৬০ পর্যন্ত। আমরা একটু দেখি যে এই যে তুরস্কের ইস্তাম্বুল শহরের ইতিহাসটা একটু দেখে আসি। ইস্তাম্বুল শহরটার নাম কিন্তু ইস্তাম্বুল ছিল না, এই শহরটার নাম ছিল কনস্টান্টিনোপল। তো কনস্টান্টিনোপল এটার নাম কেন ছিল? কারণ ৩৩০ শতকে তোমার সম্রাট কনস্টান্টাইন উনি কনস্টান্টিনোপল এই শহরটা প্রতিষ্ঠা করেন এবং সেখানে উনি বাইজেন্টাইন সভ্যতা বা বাইজেন্টাইন যে তার এম্পায়ার এটা প্রতিষ্ঠা করে। এটা একটা গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট, কারণ এই যে সভ্যতার ইতিহাসে বাইজেন্টাইনদের কিন্তু অনেক অবদান আছে। আমরা সম্রাট কনস্টান্টাইন সে বাইজেন্টাইন এম্পায়ার প্রতিষ্ঠার আরও প্রায় ৭০০ বছর পরে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে পৃথিবীর ইতিহাসে। সেটা হচ্ছে দুভাগ হয়ে গেছে। দুভাগ হয়ে গেছে কীভাবে? এক ভাগ বলল যে তারা হচ্ছে সৃষ্টিকর্তার কাছে পৌঁছানোর জন্য তাদের একজন খুব গর্জিয়াস টাইপের একজন যাজক লাগবে, আর আরেক গ্রুপ বলল যে না, এত গর্জিয়াস টাইপের যাজকের কোনো প্রয়োজন নাই। এক গ্রুপ বলল যে বাইবেলটা নিয়ে থাকুক, আরেক গ্রুপ বলল যে না, বাইবেলটা হচ্ছে যে এটা ল্যাটিন থেকে, এটা আমরা আমাদের যে নিজের ভাষা যেটা ইংলিশে এটাকে। তো ১০৫৪ সালে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে, সেটা হচ্ছে চার্চ দুভাগ হয়ে গেছে এবং এখনও কিন্তু আমরা চার্চের এই বিভাজন দেখতে পাই। ১০৪০ সালের দিকে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে, সেটা হচ্ছে যে সেলজুক যে শাসক, মানে মুসলিম যে শাসক, তাদের সাথে তোমার খ্রিস্টানদের একটা যুদ্ধ শুরু হয়েছে, যেটা হলো ধর্মযুদ্ধ। এটা হচ্ছে ফার্স্ট ক্রুসেড। এই ক্রুসেডটা কিন্তু এরপরও কিন্তু সেকেন্ড, থার্ড, এই ক্রুসেডের মধ্যে ধর্মযুদ্ধের মধ্যে কিন্তু লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। ১২০৪ সালে গিয়ে যেটা হয়েছে, এখানে তোমাকে সাল মুখস্থ করতে হবে না, ওয়েস্টার্ন যে চার্চ তারা কিন্তু কনস্টান্টিনোপল বিজয় করে এবং ওরা বেশি দিন রাখতে পারে নাই। তার ৫৭ বছর পরে বাইজেন্টাইন এম্পায়ার আবার কনস্টান্টিনোপলের ক্ষমতায় বসে যায় এবং তারও মোটামুটি ২০০ বছর পরে অটোমান সম্রাট যারা, তুর্কি অটোমান যারা, তারা কনস্টান্টিনোপল বিজয় করে এবং এই কনস্টান্টিনোপল শহরের নাম দেয় ইস্তাম্বুল। এই অটোমানরা তারা পৃথিবীতে যত জায়গায় জ্ঞানী গুণী বিজ্ঞানী যারা যারা আছে তাদের সবাইকে তাদের শহরে তারা আমন্ত্রণ জানাতে থাকে এবং তারা তাদের সাম্রাজ্যের অধীনে যারা যারা আছে তাদেরকে জ্ঞান বিজ্ঞানের চর্চা করার জন্য তারা উদ্বুদ্ধ করতে থাকে। এখান থেকে একটা নবজাগরণ শুরু হয় এবং যেটা আমরা ১৫০০ সালের পর থেকে আমরা ১৬৬০ পর্যন্ত এই পিরিয়ডটা সাহিত্যের ইতিহাসে আমরা নবজাগরণ হিসেবে আমরা মনে রাখব। তো মধ্যযুগে মানুষের জীবন ছিল তোমার, এখানে মানুষের কোনো স্থান ছিল না, সব জায়গায় শুধু রিলিজিয়াস ফেইথ, তার মানে শুধু সৃষ্টিকর্তার গুণগান, এরকম সৃষ্টিকর্তা কী বলছে না বলছে সেভাবে, কিন্তু এখানে মানুষ নিয়ে তেমন কোনো কথাবার্তা নাই। এবং ক্যাথলিক যে চার্চ তারা ছিল সর্বময় ক্ষমতার অধিকারী, তারা রাষ্ট্রীয় সামাজিক সব রকম ক্ষমতার চার্চ। মধ্যযুগে মানুষের লাইফস্টাইলে ডোমিনেটেড হচ্ছিল রিলিজিয়াস ফেইথ দ্বারা। ক্যাথলিক চার্চ ছিল সর্বময় ক্ষমতার অধিকারী। সামন্ত প্রথা কী জিনিস সেটা আমরা পড়ব। এরপর আমরা দেখতে পেলাম যে খ্রিস্টান এবং মুসলিমদের মধ্যে ধর্মযুদ্ধ, ক্রুসেড এবং ব্ল্যাক ডেথ কী জিনিস সেটা আমরা দেখব। আমাদের মনের মধ্যে মাঝে মধ্যে একটা প্রশ্ন আসে, এই যে ধর্মনিরপেক্ষতা, এই ধারণাটা কেন এলো? যে রাষ্ট্রীয়ভাবে কেন ধর্মনিরপেক্ষতা ফলো করতে বলে, কেন সংবিধানের মধ্যে আমাদের কেন আইডিয়াটা, বা এটা পক্ষে বিপক্ষ আমরা অনেক যুক্তি আমরা দেখতে পাই, বা সেকুলার কান্ট্রি যেটা সেকুলার স্টেট যেটাকে বলা হয়। তো আইডিয়াটা আসলে আসছে কোত্থেকে? মধ্যযুগে তো সব কিছু ধর্মকেন্দ্রিক, ধর্মীয়ভাবে সব কিছু কন্ট্রোল হবে, ধর্ম যেমন আছে এভাবে, বাইবেলের বাইরে কিচ্ছু হবে না, ধর্মগ্রন্থের বাইরে কোনো কথা হবে না এখানের মধ্যে। তো ধর্মনিরপেক্ষতার দিকে কেন যেতে হলো? এই জন্য যেতে হলো, তোমরা এখানে যে পিকচারটা দেখতে পাচ্ছ, ধর্মের সাথে মিলবে না এরকম কোনো কথা যদি কেউ বলে, সেটা হোক বিজ্ঞান, হোক দর্শন, হোক সাহিত্য, হোক কবিতা, যা কিছুই হোক না কেন, ধর্মের বিরুদ্ধে যদি কোনো কিছু যায় তাহলে তাকে নির্মম পরিণতি বরণ করতে হতো। এই যে দেখো, একজনকে এখন এখানে তাকে মেরে ফেলা হবে কারণ সে ধর্মের অ্যাগেনিস্টে বা এমন কিছু কথা বলছে যেটা ধর্মের সাথে যায় নাই, ঠিক ধর্মের সাথে মিলতেছে না। এখানে একজনের
তোমার মাথা কেটে ফেলা হচ্ছে। এক বিজ্ঞানী বলছিল যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, কিন্তু এটা বাইবেলে যে পৃথিবী সেন্ট্রিক যে মহাবিশ্ব তার সাথে ঠিক যায় না। সেই জন্য সে বিজ্ঞানীকে পোড়ায়া মেরে ফেলা হয়েছিল। তার মানে যদি কেউ ধর্মের বাইরে কোনো কথা বলে তাইলে তার নিশ্চিত তার হচ্ছে মৃত্যু, এবং এই মৃত্যুগুলো হচ্ছে খুবই ভয়ঙ্করভাবে তার মৃত্যুগুলো কার্যকর করা হতো। আমরা মাঝে মধ্যে শুনি যে মধ্যযুগীয় বর্বরতা, এই মধ্যযুগীয় বর্বরতা টার্মটা কোত্থেকে আসছে? এই মধ্যযুগীয় বর্বরতা টার্মটা আসছে তাইলে এই যে মধ্যযুগে বর্বর উপায়ে যে মানুষকে মেরে ফেলা হতো সেখান থেকে। এখানে দেখো যে এও ধর্মের বিরুদ্ধে কথা বলছে, এগুলো সবগুলো তোমার পেন্টিং, লোকজন এগুলো আঁকছে তখনকার এই বর্বরতা নিয়ে। দেখো চাকার মধ্যে তাকে বেঁধে দিছে এবং চাকাটা ঘোরানো হবে এবং সে নিশ্চিত মোটামুটি সে মারা যাবে। এই যে বর্বর প্রথায় মানুষকে মারা হইতো সেই জন্য টার্মটা আসছে মধ্যযুগীয় বর্বরতা। তাহলে এই যে ধর্মের সাথে মানে ধর্মের সাথে না মিললেই হচ্ছে তাকে মেরে ফেলতে হবে তাকে, এই যে সিস্টেমটা তার মানুষজন চিন্তা করলো তাহলে ধর্ম যদি রাষ্ট্রীয়ভাবে যদি এত ক্ষমতাশালী হয়, ধর্মের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হতে হয়, তাহলে তো পৃথিবীতে জ্ঞান বিজ্ঞান কোনো কিছু আগাবে না, সাহিত্য শিল্প কোনো কিছুই হবে না। তাহলে এমন একটা স্টেট বানাইতে হবে, এমন একটা রাষ্ট্র বানাইতে হবে যে ধর্মের সাথে যার সংযোগ নাই। রাষ্ট্র হবে ধর্মনিরপেক্ষ, যে রাষ্ট্র সে কোনো ধর্মের মাধ্যমে পরিচালিত হবে না, সে কোনো ধর্মের মাধ্যমে পরিচালিত হবে না। রাষ্ট্র থাকবে সেটা মানে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী পরিচালিত হবে, এখানে ধর্মের কোনো প্রভাব থাকবে না। বাট ব্যক্তিগত পর্যায়ে কেউ ধর্ম পালন করলে করতে পারবে। এই যে ধর্মকে রাষ্ট্রীয় পর্যায় থেকে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে আসা, এটা কারণ ছিল এই মধ্যযুগীয় বর্বরতা। তাহলে বলা হলো যে কেউ যদি ধর্ম পালন করে সে তার ব্যক্তিগত জীবনে সে পালন করবে, বাট রাষ্ট্রীয় পর্যায়ে কোনো ধর্ম পালন বা রাষ্ট্র কখনো কোনো ধর্মের পক্ষে ফেভারও করবে না বা কারোর প্রতি বিদ্বেষ পোষণও করবে না। এভাবেই তখন ইউরোপে যে নবজাগরণ শুরু হলো, সেখান থেকে ধর্মনিরপেক্ষতা এই টার্মটা আসলো। এখানে যে তোমরা যে ফিগারটা দেখতে পাচ্ছ এটাকে বলা সামন্ত প্রথা। সামন্ত প্রথা মানে হচ্ছে যে এখানে দেখো যে একদম নিচে সারি যারা, এরা হচ্ছে একদম গরিব মানুষ, এরা হচ্ছে কৃষক, এরা শ্রমিক, এরা মজুর। হ্যাঁ, ওকে। এখন এই লোকগুলো তারা হচ্ছে সমাজের অভিজাত যারা, সে অভিজাতদের জন্য কাজ করতো, যারা জমিদার আর কি। তাহলে কৃষকরা কাজ করতো জমিদারের জন্য। জমিদাররা তারা যা এখান থেকে আয় রোজগার করতেছে সেখানে কিছু অংশ দিত নাইটদেরকে, বিনিময়ে নাইটরা কী করবে, নাইটরা তাকে প্রোডাকশান দিবে। তাহলে এই যে জমিদাররা নাইটদের কাছ থেকে প্রোডাকশান পাচ্ছে এবং তাদেরকে টাকা পয়সা দিচ্ছে। এখন এই নাইটরা তাহলে কোত্থেকে আসছে? এই নাইট হচ্ছে রাষ্ট্রের। তাহলে এই যে কৃষকরা হচ্ছে যে তোমার এই যে কৃষক যারা, কৃষক হচ্ছে টাকা পয়সা আয় করবে, মানে শস্য উৎপাদন করবে, উৎপাদন করে হচ্ছে যে সে তার যে জমিদার সেই জমিদারকে দিবে। সেই জমিদার হচ্ছে যে জমিদারকে প্রোটেকশন দিবে হচ্ছে তোমার নাইটরা, এবং এই নাইটরা তারা হচ্ছে যে তারা নির্দিষ্ট কারো পালিত, তার মানে যারা হচ্ছে লর্ড বড় বড় যারা, তারা হচ্ছে মূলত নোবেল। রাইট, এখানের মধ্যে এরা জমিদার, এরা হচ্ছে নোবেল। তো এই যে নোবেল যারা, এরা মূলত ছিল রাজার প্রতিনিধি। তো এক একজনের ধরো তোমার 1 লাখ 2 লাখ বা 1000 2000 নাইট থাকতো, যে নাইটরা পালতো ওই নাইটরা ছিল তোমার জমিদারদের প্রোডাকশান দিবে, এবং সেই জমিদারের আবার ওই লোকজনের কাছ থেকে কী নেবে, তোমার খাজনা আদায় করবে। আবার এই নোবেল যারা বা লর্ড যারা, তারা আবার রাজার প্রতিনিধি। তাহলে এইভাবে সবার উপরে একজন টপ থাকবে রাজা, তার নিচে থাকবে একজন লর্ড, তার নিচে থাকবে তোমার নাইট, তার নিচে জমিদার, এবং তার নিচে হচ্ছে তোমার তোমার কৃষক শ্রমিক যারা তারা। তাহলে এই যে সিস্টেমটা, এটা হচ্ছে সামন্ত প্রথা, এবং এটা মধ্যযুগের একটা প্রথা। তাহলে এখানে যে পিকচারটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যে ক্রুসেডের একটা পিকচার। তো ভয়ঙ্কর একটা পিকচার। দেখো এখানেও এই দিক দিয়ে মুসলিমরা, এই দিক দিয়ে খ্রিস্টানরা, তারা এই ধর্মযুদ্ধ করতেছে। এবং এই ধর্মযুদ্ধগুলো কিন্তু তোমার কি অনেক বছর, কয়েকবার এই ধর্মযুদ্ধগুলো হয়েছে, এবং বছর পর বছর এখানে লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখানের মধ্যে তোমার মারা গিয়েছিল। আমরা বলেছিলাম যে মধ্যযুগের একটা খুব গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট হচ্ছে যে ব্ল্যাক ডেথ। ব্ল্যাক ডেথ মানে হচ্ছে তখন একটা রোগ ছিল প্লেগ। প্লেগ এখন পৃথিবীতে অনেক কমে গেছে, খুবই বিচ্ছিন্নভাবে কিছু জায়গায় থাকতে পারে, অনেক কমে গেছে প্লেগ। প্লেগ হচ্ছে একটা ইঁদুরবাহিত রোগ। তার মানে কোনো শহরে যদি প্লেগ রোগটা দেখা যেত, ওই শহরের কোনো ইঁদুর যদি সে অন্য কোনো দেশে যাইতো, সেটা জাহাজের মাধ্যমে হোক, সেটা অন্য কোনো মাধ্যমে, জাহাজের মাধ্যমে এক দেশ থেকে এক দেশে তোমার পণ্য আদান প্রদান হইতো, তাইলে
সেই দুধটা যদি আবার ওই শহরে যাইতো, তাহলে সেই শহরেও এই প্লেগ রোগটা সে ছড়াইতো। এই প্লেগ রোগের মধ্যেও তখন একবার প্লেগ হইতো এবং ওই এলাকার জনসংখ্যা 1/3 হয়ে যেত, কোটি কোটি মানুষ মারা যেত। তাহলে এই যে প্লেগ, এই প্লেগের যে প্যান্ডেমিক, এই প্যান্ডেমিকটা ছিল মধ্যযুগের খুবই গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট, যেখানে তোমার যে জন্য তোমরা দেখবা যে মোটামুটি 1900 সালের আগ পর্যন্ত পৃথিবীর জনসংখ্যা খুব একটা বাড়ে নাই। পৃথিবীর জনসংখ্যা মোটামুটি স্ট্যাটিক ছিল। 1900 সালের পর থেকে পৃথিবীর জনসংখ্যা ড্রামাটিকভাবে তোমার বেড়ে যাওয়া শুরু হয়েছে, কারণ ততদিনে পৃথিবীতে ভ্যাকসিন চলে আসছে, রোগের বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক চলে আসছে, অনেক কিছু চলে আসছে। এর আগ পর্যন্ত মানুষ বাড়তো এবং তোমার হয়তো 100 বছর পরে একটা প্যান্ডেমিক হলো, সেই প্যান্ডেমিকে পৃথিবীর জনসংখ্যা 1/3 নাই। এইভাবে জনসংখ্যা একটা স্ট্যাটিক পর্যায়ে ছিল। তাহলে আমরা দেখলাম যে এই যে মানুষজন চিন্তা ভাবনা করলো, এই যে সামন্ত প্রধান মাধ্যমে এক গ্রুপ শুধু উৎপাদন করবে এবং এটার ফলাফল ভোগ করবে, জমিদার ভোগ করবে, নোবেল ভোগ করবে, নাইট ভোগ করবে, এরা কোনো কাজকাম কিছুই করবে না। তারপরে এই যে রাষ্ট্রের সর্বপর্যায়ে হচ্ছে ধর্মের যে ব্যবহার, তাহলে এটা থেকে বাইরে যেতে হবে। এটাতে বের যদি না হওয়া যায়, তাহলে জ্ঞান বিজ্ঞান সাহিত্য এগুলোর ক্ষেত্রে কোনো বৈপ্লবিক পরিবর্তন আসবে না। আর এই চিন্তাভাবনাগুলো যারা শুরু করলো, তারাই ইউরোপে এনলাইটেনমেন্টের জন্ম দিলেন। এবং তারা বললেন যে ধর্মের জায়গায় এটা ব্যক্তিগত পর্যায়ে, রাষ্ট্র থাকবে ধর্ম থেকে আলাদা, সো ধর্মনিরপেক্ষ হবে এখানের মধ্যে। সুতরাং তুমি যদি তোমার কোনো সাহিত্য রচনা করো, তুমি যদি কোনো কবিতা রচনা করো, তুমি যদি কোনো বৈজ্ঞানিক কোনো মতবাদ দাও যেটা ধর্মের সাথে সাংঘর্ষিক হলেও ওই ব্যক্তিকে কোনো প্রকার শাস্তি দেওয়া যাবে না। তাহলে এই যে মধ্যযুগের কুসংস্কার এবং ধর্মমতের আধিপত্য, এটার বিরুদ্ধে মানুষের যে নবজাগরণ, সেটা হচ্ছে রেনেসাঁ নামে অভিহিত। তাহলে রেনেসাঁ মানে হচ্ছে আসলে অজানাকে জানা আর অদেখাকে দেখার একটা অদম্য ইচ্ছা। রেনেসাঁ ওয়ার্ডটা হলো ফরাসি শব্দ, কোথাও কোথাও এটা ইটালি শব্দ লেখা আছে, ইটালিয়ান শব্দ না, এটা ফরাসি শব্দ। রেনেসাঁ শব্দের অর্থ হচ্ছে রিবার্থ, পুনর্জাগরণ, রিজেনারেশন, বা আমরা বলতে পারি যে প্রাচীন রোমান এবং গ্রিকদের যে লার্নিং, সে লার্নিংয়ের রিভাইভাল, নতুন করে জাগলো। ওই যে আমাদের যে অ্যারিস্টটল ভাই, সক্রেটিস ভাই, ওনারা যে তোমার জ্ঞান বিজ্ঞানের কথা বলে গেছে, আমরা আবার তাদের কাছে এখন ফিরে যাব, জ্ঞানের কাছে ফিরে যেতে হবে এখন। তাহলে এই নবজাগরণ মানে আগে একবার জাগরণ করছিল আমাদের অ্যারিস্টটল, প্লেটো, হ্যাঁ, ওর ভাইরা আমাদের অনেক নবজাগরণ করছিল, এখন আমরা তাদের কাছে ফিরে যাচ্ছি। তাহলে এটা নতুনভাবে জাগরণ হচ্ছে। তো মধ্যযুগের মানুষ ছিল, তারা মূলত অন্তধর্মী বিশ্বাস এবং অনুশাসনের দাস, এবং তারা ছিল ধর্মযাজকদের হাতের পুতুল জাস্ট। তাহলে এই যে মানুষের নতুন একটা আন্দোলন মানুষ নিয়ে আসলো, এখানে মূল মন্ত্রটা হলো মানুষ বা মানবতা। আগে মানুষকে নিয়ে কিন্তু তেমন কোনো কথাবার্তা নাই, হ্যাঁ, সব ধর্ম নিয়ে কথাবার্তা। তাহলে এই যে শিক্ষাক্ষেত্রে বা অন্যান্য সকল ক্ষেত্রে জ্ঞানের বা লার্নিংয়ের একটা রিবার্থ বা রিভাইভাল হইল। তো এই রেনেসাঁর আন্দোলন, এটা শুধুমাত্র গ্রিক আর ল্যাটিন সাহিত্যের মধ্যে সীমাবদ্ধ তা না, এটা একটা নতুন একটা আন্দোলনের রূপ নেয়, যে আন্দোলনের মধ্যে মানুষের প্রধান উপজীব্য হয়ে ওঠে মানববন্দনা। তারপরে মানুষকে নিয়ে এখন সাহিত্য হবে। তাহলে এই মানবতা, এটা হয়ে উঠল রেনেসাঁর মূল মন্ত্র। সুতরাং রেনেসাঁ যুগের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে ঈশ্বর আরাধনাস্থলে মানুষের জয়গান, তার মানে সেলিব্রেশন অফ হিউম্যানিজম। তাহলে আমরা বলতে পারি সেলিয়েন্ট ফিচার অফ রেনেসাঁ ইজ হিউম্যানিজম। তো ক্লাসের একদম শুরুতেই আমরা দেখিয়েছিলাম যে কনস্টান্টিনোপল যখন পতন হয়, যে অটোমান সম্রাট যারা, ওসমানীয় খেলাফত যেটা, ওসমানীয় খেলাফতের সম্রাটরা যখন 1453 সালে যখন কনস্টান্টিনোপল দখল করে, তখন ওই শহরটার নাম দেয় তারা ইস্তাম্বুল। তাহলে এই যে অটোমানরা বা ওসমানীয় খেলাফতের যে সুলতানরা, তারা কিন্তু এখানের মধ্যে জ্ঞান বিজ্ঞানকে প্যাট্রোনাইজ করা শুরু করে, এবং সেখান থেকে রেনেসাঁ পিরিয়ডটা শুরু হলো। তো রেনেসাঁ প্রথমে ইতালিতে শুরু হইলেও আস্তে আস্তে ইতালির বাইরে থেকে বাড়ি আসতে শুরু করে এবং পুরো বিশ্বে সেটা ছড়ায় যায়। বলা হয়ে থাকে ইউরোপের রেনেসাঁ থেকে পৃথিবীর আধুনিক যুগের সূত্রপাত। তো যদি বলা হয়ে থাকে যে ঠিক কোন শহর থেকে রেনেসাঁ আন্দোলনটা শুরু, সেটা হচ্ছে ইতালির ফ্লোরেন্স শহর থেকে। এবং এই যে কনস্টান্টিনোপল, যেটা নাম দিয়েছিল অটোমানরা ইস্তাম্বুল, ইস্তাম্বুলের যে বিজ্ঞানীরা, তাদের যে জ্ঞান বিজ্ঞান চর্চা, সেটা গোটা পশ্চিম ইউরোপে, বিশেষত ইতালিতে এক নবজাগরণের সূত্রপাত ঘটায়। অটোমানরা কিন্তু ওই যে ইউরোপ যেটা এখন দেখতে পাচ্ছ, ওই ইউরোপও কিন্তু ওরা শাসন করছে। তো তাদের সাহিত্যিকদের হাত ধরে ইতালির ফ্লোরেন্স শহরে এবং পরবর্তীতে ভেনিস ও রোম শহরে এই মানবতাবাদ বা হিউম্যানিজম ছড়িয়ে পড়ে।
তা রেনেসার অর্থ আমরা বলতে পারি যে নবজীবন, রিভাইভাল, রিজেনারেশন বা রিভার্থ। কিসের রিজেনারেশন, রিভার্থ, রিভাইভাল? প্রাচীন গ্রিক বা রোমান লার্নিংয়ের রিভার্থ হয়েছে বা রিভাইভাল হয়েছে। তো মেজর ফিচার যদি আমরা বলি যে রেনেসার মেজর ফিচার কি, একটা তো বলছি হিউম্যানিজম, এখানের মধ্যে মানুষ হচ্ছে এখানে মূল উপজীব্য। লাভ অফ বিউটি, সৌন্দর্য, নতুন নতুন জ্ঞান এবং লার্নিংয়ের প্রতি মানুষের একটা আকাঙ্ক্ষা, এবং অতীতের স্মৃতির মন্থন, লাভ ফর দ্য পাস্ট। এই রেনেসাঁ পিরিয়ডটাকে আমরা এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ এজে ভাগ করতে পারি: এলিজাবেথান এজ, জ্যাকোবিয়ান এজ, ক্যারোলিন এজ এবং কমনওয়েলথ পিরিয়ড। আজকে মূলত আমরা এলিজাবেথান পিরিয়ডের পুরোটা পড়তে পারবো না, আমরা ক্রিস্টোফার মার্লো পর্যন্ত পড়ব, আর রেনেসাঁ 2-তে আমরা বাকি এজগুলো আমরা পড়ব। তাহলে 1558 থেকে 1603 এটা যদি এলিজাবেথান পিরিয়ড হয়, কিন্তু আমরা যদি দেখতে পেলাম যে 1493 পরে, মানে 1500 থেকে রেনেসাঁ শুরু হয়ে গেছে, তাহলে এই যে প্রথম 40-50-60 বছর লেগে গেল রেনেসাঁর জন্য প্রস্তুতিকালে। এ হচ্ছে সেই ফ্লোরেন্স শহর যেখানে রেনেসাঁর সূত্রপাত। তাহলে আমরা প্রথম যে 58 বছর, 58 ইয়ার্স, এটা হচ্ছে আমাদের রেনেসাঁর জন্য প্রস্তুতিকালীন সময়। এই প্রস্তুতি কীভাবে হয়েছে আমরা দেখব যে এখানে কিছু সাহিত্য রচনা করা হয়েছে, যেগুলো একদম মাস্টারপিস আমরা বলবো না, কিন্তু জাস্ট স্টার্টটা হইল। যেরকম বাংলা গদ্য যখন কেউ একজন শুরু করার পর প্রথমগুলো যে খুব মাস্টারপিস হয়েছে তা না, কিন্তু শুরু করছে, এবং সেই প্রস্তুতিকালীন সময়ের যে গদ্য সেটা খুবই ওয়েল অর্গানাইজ ছিল, সেটা আমরা বলবো না, কিন্তু ওটা যদি শুরু না হতো তাহলে তো মাস্টারপিসগুলো আমরা পেতাম না। তো এই পিরিয়ডে যে নোটাবল রাইটার্স, মানে প্রস্তুতিকালীন সময়ে স্যার থমাস মুর, নিকোলাস উদাল, স্যার ডেভিড লিন্ডসে, হেনরি হাওয়ার্ড এবং থমাস উইয়াট, আমরা ওনাদের মেজর সাহিত্যকর্মগুলো এবং ওনাদের সাহিত্যকর্মের যদি কোনো ক্যারেক্টার বা গল্পগুলো আমরা জানার একটু চেষ্টা করব। কয়েকজন বলতেছে যে সাহিত্য খুবই কঠিন লাগে। কঠিন লাগে কেন? তুমি এমন একটা মানুষ, তোমার জীবনে কোনো রস নাই, কোনো মেয়ে তোমার প্রেমে পড়বে না, যদি প্রেমে পড়ে ওই মেয়ের জীবন শেষ। তুমি এমন একটা মানুষ যার লাইফে কোনো আনন্দ নাই, বিনোদন নাই, যার লাইফে কোনো মজা নাই, যার লাইফে কোনো ড্রিম নাই, ফ্যান্টাসি নাই, যার লাইফে কোনো, তুমি সেরকম একটা মানুষ। এবং কোনো মেয়ে যদি তোমার প্রেমে পড়ে ওই মেয়ের লাইফ শেষ। এটা কারণ তোমার মতো একটা কাঠখোট্টা মানুষের সাথে জীবন কাটাতে হবে, সে খুব দুর্ভাগা। এটা তুমি কঠিন বা সহজ চিন্তা পাও কেন? আমি একটা গল্প বলতেছি আমি এখানের মধ্যে, তুমি কঠিন সহজ বলার দরকার কি? তুমি কঠিন সহজ আর কি গল্প শুনবে এখানের মধ্যে? বাচ্চারা তো গল্প শুনে, তুমি গল্প শুনবে এখন এখানে এসে। কঠিন সহজ এটা জানা তোমার এখন থেকে, তুমি নাকি চিন্তা করছো কঠিন সহজ, কঠিন আর সহজ আবার কি? সাহিত্য তুমি পড়বো, মজা পাবা, সে সাহিত্যের মধ্যে রস আছে। ও রস না থাকলে তোমার প্রেমে পড়বে না কেউ। তো আসো আমাদের প্রথম যে রাইটার, উনি হচ্ছে স্যার থমাস মুর। আমরা এখানে খুব সিকোয়েন্স অনুযায়ী পড়বো তা না, আমরা মূলত গুরুত্ব অনুযায়ী পড়বো। আর এখানে আমরা একটা যুগে সব রাইটারকে পড়বো না, আমরা এখানে আমাদের যাদেরকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আমরা তাদেরকে পড়বো। হ্যাঁ, তো থমাস মুর উনি একটা নোভেল লিখলেন, নোভেলটার নাম হচ্ছে ইউটোপিয়া। এটা ল্যাটিন ভাষায় লেখা, মানে তখনও যে ইংলিশের এই স্ট্রাকচারগুলো ইংরেজি ভাষায় লেখার মতো ওনারা অতটা স্ট্রাকচার ডেভেলপ করতে পারে নাই। সো ওনার প্রথম এই নোভেলটাও কিন্তু ল্যাটিন ভাষায় লেখা। তো আমরা এরকম বাংলাদেশে যেহেতু এরকম নেট চলে যাই, আমরা এরকম মাঝে মধ্যে ইউটিউবিয়ান একটা কান্ট্রি চিন্তা করি যে এখানে আমাদের এরকম নেটের যাবে না এরকম। তো এই ইউটোপিয়া গল্পের মধ্যে কয়েকটা ক্যারেক্টার ছিল তোমার। একজন ছিল মুর, একজন নাম পিটার গিলস, একজন রাফায়েল হিতোলোদি। তো বইটাতে ইউটোপিয়া মানে হচ্ছে যে এরকম, মানে এটা কাল্পনিক একটা দেশ। তো ওখানে রাইটার একটা আদর্শ সমাজ ব্যবস্থা কল্পনা করছে, একটা দ্বীপরাষ্ট্র যেখানের মধ্যে সব কিছুই খুব আইডিয়ালি চলবে। এখন প্রথম অংশে উনি তৎকালীন ব্রিটেনের মানুষের যে নির্যাতন, নিপীড়নের চিত্র, ইংল্যান্ডের কার্যব্যবস্থা, সম্পদের অসম বন্টন, হ্যাঁ, ভাগ্যহারা মানুষের চিত্র, এগুলো প্রথম উনি দেখাইছে। এবং এরপরে উনি এমন একটা সমাজ ব্যবস্থার কথা চিন্তা করছে যেটা কোথাও ছিল না। ইউটোপিয়া মানে হচ্ছে যেটা অলিক কল্পনা, মানে যেটা কোনো অস্তিত্ব নাই। হ্যাঁ, তো উনি ভাবছিলেন যেখানে থাকবে পারস্পরিক সৌহার্দ্য, প্রীতির বন্ধন, হ্যাঁ, যেখানে তোমার যুদ্ধ মারামারি এগুলো নিষিদ্ধ হবে, সুশাসন থাকবে, আদর্শিক সরকার থাকবে। তো এই যে কমিউনিজমের ধারণা যেটা বলা হয়, যেখানের মধ্যে সবাই সাম্যবাদ, সবাই সমান থাকবে, এই ধারণাগুলো কিন্তু ইউটোপীয় উপন্যাসের মধ্যে রয়েছে। আমরা সবাই ইউরোপে যেতে চাই, আমেরিকাতে যেতে চাই। হ্যাঁ, তো ওদের ইতিহাসটাও কিন্তু 500 বছর আগে আমাদের মতোই ছিল, এরকমই ছিল। হ্যাঁ, এরকম ওরা হচ্ছে যে ওদের মধ্যে সংঘাত ছিল, হ্যাঁ,
তোমার হানাহানি ছিল, মারামারি ছিল, আমাদের মতো অবস্থা ছিল ওদের। কিন্তু ওরা কিছু জায়গার মধ্যে ওরা হচ্ছে যে ঐকমত্যের মধ্যে আসছে যে আমরা যদি একটা রাষ্ট্র যদি ফর্ম করি, সেটা কোনো আবেগের ভিত্তিতে রাষ্ট্র ফর্ম হবে না, রাষ্ট্র হবে জনগণের। জনগণ যেরকম চাইবে ওরকম রাষ্ট্রই গঠন করা হবে। হ্যাঁ, জনগণ যেরকম সরকার চাইবে সেরকম সরকারে আসবে। এইভাবে ধাপে 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 ওরা প্র্যাকটিস করতে 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 400-500 বছর পরে ওরা আজকের অবস্থানের মধ্যে কিন্তু চলে আসছে। আমাদের বাংলাদেশকে বলতে পারো তুমি একটা ট্রাইবাল একটা কান্ট্রি, যেখানের মধ্যে আসলে কোনো আইন কানুনের প্রতি মানুষের কোনো বা কেউ চায় না এখানে আইন কানুন হোক। এখানে সবগুলো আবেগের ভিত্তিতে হবে। এক একজনের এক রকম চেতনা আছে, সেই চেতনার ভিত্তিতে হচ্ছে তুমি রাষ্ট্র পরিচালিত হবে। তো ওর চেতনা সরকার যদি থাকে, ও চাই ওর চেতনা সরকার আজীবন থেকে যাক, ও সব চুরিদারি করুক, ওর কোনো টেনশন না, কারণ ও চেতনা সরকার তো আছে। এই ট্রাইবাল সিস্টেম থেকে বাংলাদেশ যদি বের হইতে হয়, তাহলে আস্তে আস্তে হয়তো বের হবে। 400-500 বছর লাগতে পারে, তোমার আরও 200-300-400-500 বছর লেগে যাবে। তখন আমরা হয়তো এরকম একটা রিপাবলিক পাবো, যেখানে জনগণ যেরকম সরকার চাইবে সেরকম থাকবে, এবং সরকার কখনো এরকম জনগণের উপর খবরদারি করতে পারবে না। আমরা ওয়েট করতে হবে, এরকম ওয়েট করতে করতে একটা সময়, কিন্তু ওয়েট করলে আবার হবে না। সেখানে কেউ একজন আমাদেরকে এরকম এই ইউটিউবের মতো কিছু লিখতে হবে, বা কেউ একজন পথ দেখাইতে হবে। এবার আস্তে আস্তে প্র্যাকটিস করতে 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 আমরা সেই ধাপে হয়তো পৌঁছে যাব। তো আমরা এরপরে আমাদের তাইলে আমরা হচ্ছে এখানে আমাদের যে স্যার থমাস মুর, ওনার উপরে আমরা শুধু একটা লাইন মনে রাখলেই হবে। সেটা হচ্ছে উনি একটা নোবেল লিখছে, নোবেলটার নাম হচ্ছে ইউটোপিয়া। তো ইউটোপিয়ার মধ্যে উনি একটা কাল্পনিক রাষ্ট্রের উনি চিন্তাভাবনা করেছেন, যে বাস্তবে যেটা সম্ভব না। তারপরে দেখি আমরা স্যার ডেভিড লিন্ডসে, এখানেও বেশ ডানে বেশ মারামারি চিত্র দেখতে পাচ্ছি। তো স্যার ডেভিড লিন্ডসে ওনার একটা কাব্য মনে রাখবো, কাব্যটার নাম হচ্ছে দ্য ড্রিম। তখন ওনারা সবাই স্বপ্নের মধ্যে অনেক কিছু পাইতো। হ্যাঁ, গত ক্লাস আমরা দেখছিলাম। তো এখানের মধ্যে কবি স্বপ্নের মধ্যে যাই দেখছে, সবাই স্বপ্নের মধ্যে অনেক কিছু পাই যায়। স্বপ্নের মধ্যে কবিতা, উপন্যাস, গল্প অনেক কিছু পাইতো। আমরা শুধু ওষুধ পাই স্বপ্নের মধ্যে, আমরা ওদের চেয়ে একটু মানে আগানো আছি, ওরও ওষুধ পেয়ে যায়। তো কবি দেখলো সে দোজকে গেছে। তো দোজকে যাই দেখলো সেখানে গরিবদের রক্ত শোষণ করার জন্য সেখানে তোমার পোপ মানে ধর্মগুরু, যে ওদের হচ্ছে যে কার্ডিনাল মানে হচ্ছে যে শাসক ওদের, এবং আর্টস বিশপরা তোমার হচ্ছে ধর্মগুরু, তারা পরামর্শ করতেছে গরিবদেরকে কীভাবে তোমার হচ্ছে যে ওদেরকে কীভাবে ওদের রক্ত চুষতে পারবে কীভাবে। এটা দেখে ওনার খুব মন খারাপ হলেও উনি হচ্ছে যে স্কটল্যান্ডে উনি ফিরে গেলেন। সেখানে দেখলো যে কম্বল জড়ানো এবং রুগ্ন গরিব লোকরা দেশ ছেড়ে চলে যাচ্ছে। তো এই যে এই দৃশ্যটা দেখলো কবি, নরকের মধ্যে প্ল্যান চলতেছে গরিবদেরকে কীভাবে এখানে হয়রানি করা যাবে, এই দৃশ্যর তার ভিতরে ভীষণ রকম আলোড়ন তুলল, এবং উনি রাজা এবং যে ধর্মগুরু তাদের বিরুদ্ধে ক্ষুরধার লেখনী পরিচালনা করলো। এর ফলে যেটা হইল, রাজশক্তি রাজা তারপরে ক্ষিপ্ত হয়ে তাকে পুড়িয়ে মারে। এই যে শুরু করলো তারা যে শুরু করলো একটা জিনিস, সে কিন্তু তাকে কিন্তু পুরাই মারছে, বাট শুরু হয়েছে জিনিসটা। এই শুরু তারা করার কারণে আজকে 500 বছর পরে তারা একটা আইডিয়াল তারা একজ্যাক্ট আইডিয়াল আমরা বলবো না, কিন্তু আইডিয়ালের কাছাকাছি তারা একটা জায়গায় আসতে পারছে। আমরা হয়তো এরকম হবো যে আমাদের কেউ শুরু করবে 500 বছর পরে হয়তো এরকম হবে, আমরা ওরকম রাষ্ট্র আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ 2500 সালের দিকে পাইতে পারি আমরা। কারণ ওরা যখন 1500 সালে যা ছিল, আমরা এখন 2023 সালে ওই অবস্থাতে আছি। তো আমরা লিন্ডসকে পড়ে ফেললাম। তাহলে লিন্ডসে হচ্ছে ড্রিম লিখছে, তাহলে লিন্ড ড্রিম, হ্যাঁ লিন্ডসে লিখছে তোমার দ্য ড্রিম, এটা একটা কাব্য। আমরা চলে যাব নিকোলাস উদালের কাছে। এবার আমরা একটা মজা পাওয়ার চেষ্টা করব। নিকোলাস উদাল উনি হচ্ছে ফাদার অফ ইংলিশ কমেডি। দেখো ওনার যে কমেডিটার নাম হচ্ছে রালফ রয়েস্টার ডয়েস্টার। এটা একটা টিকিটের ছবি, যে তোমার এক টিকিটে 2 নাটক। তাহলে এক টিকিটে এই নাটকটা দেখা যাবে, আবার এই নাটকটা দেখা যাবে। এই নাটকটা আমরা সামনে আসতেছি, মানে তুমি এক টিকিটে তুমি যদি 7টা শো যদি দেখো, তাহলে তুমি 7টা শোতে দেখলে কমেডি, 9টা শোতে দেখবে তুমি ট্রাজেডি। এক টিকিটে 2 নাটক। এই নাটক লেখছে নিকোলাস উদাল, রালফ রয়েস্টার ডয়েস্টার, এটা একটা কমেডি। আর থমাস নর্টন এবং থমাস স্যাকবিলের যে ট্রাজেডি অফ গল্পটা, এটা সামনে পড়বো, এটা হলো ট্রাজেডি, এটা হচ্ছে কমেডি। তাহলে এই নিকোলাস উদাল উনি হচ্ছে ফাদার অফ ইংলিশ কমেডি, এবং এটা হচ্ছে যে প্রথম সার্থক একটা কমেডি। তো এখানের মধ্যে রালফ রয়েস্টার ডয়েস্টার সে একটু মানে বোকাচোদা টাইপের ছিল। তো সে হচ্ছে একজন বিধবার প্রেমে পড়ে, তো তার প্রেম সফল হয় নাই। তো সেই প্রেমের কাহিনী নিয়ে রালফ রয়েস্টার ডয়েস্টার। পরীক্ষার মধ্যে কখনো রালফ রয়েস্টার ডয়েস্টার নাও থাকতে পারে, পরীক্ষার মধ্যে থাকতে পারে যে প্রথম কমেডি কোনটা। তো ওখানে যদি রালফ রয়েস্টার ডয়েস্টার যদি না থাকে, তখন আনসার হবে গামার গাটনস নিডেল।
এটাকেও ফার্স্ট কমেডি হিসেবে ভাবা হয়। হ্যাঁ, তাহলে তুমি দুটো অপশানই মনে রাখতে হবে যে ইংরেজি সাহিত্যের প্রথম যে সার্থক ট্রাজেডি এটা হচ্ছে নিকোলাস উদেলের রাল্ফ রয়েস্টার ট্রাজেডি, সার্থক কমেডি। আর রাল্ফ রয়েস্টার ডয়েস্টার যদি কোনো কারণে অপশানে না থাকে এটা, তখন তুমি আনসার দিবা গামার কার্টন্স নিডল। আমরা চলে আসবো হেনরি হাওয়ার্ডের কাছে। ওকে বলা হয় আর্ল অফ সারে। আর্ল অফ সারে কেন বলা হয়? কারণ সারে যে শহরটা ছিল, সে সারে শহরের আব্বা ছিল ওর আব্বা, মানে হেনরি হাওয়ার্ডের আব্বা। হেনরি হাওয়ার্ডের আব্বার নাম হলো থমাস হাওয়ার্ড। ওর আব্বার নাম ছিল থমাস হাওয়ার্ড। তো সে ছিল সারে শহরের আব্বা, মানে মেয়র ছিল আর কি শহরের। হ্যাঁ, তো যেহেতু হেনরি হাওয়ার্ড ছিল তার বাপের বড় পোলা, সেই জন্য সেও হবে তার বাপের পরে ওই শহরের দায়িত্ব সে পাবে, এই জন্য তাকে আগে থেকে আর্ল অফ সারে বলা হইতো। এই হেনরি হাওয়ার্ড সে গুরুত্বপূর্ণ একটা কাজ করছে, সেটা হচ্ছে সে অমিত্রাক্ষর ছন্দের সার্থক ব্যবহার করছে, এই জন্য তাকে বলা হয় ফাদার অফ ব্ল্যাঙ্ক ভার্স। তো আমাদের এই হেনরি হাওয়ার্ড সে ছিল টমাস হাওয়ার্ডের পোলা। তো যেহেতু সে তোমার অত্যন্ত জমিদার পরিবারের চৌধুরী পরিবারের সন্তান, সেই জন্য রাষ্ট্রপথে তার স্থান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সে সৈনিক রূপে গেছিল ফ্রান্স এবং স্কটল্যান্ডে, কিন্তু সে ছিল খুব উদ্ধত এবং খুবই দুষ্ট প্রকৃতির ছিল। সেই জন্য রাজার সাথে তার কলহ এবং দ্বন্দ্ব শুরু হলো, ফলে রাজদ্রোহিতার অজুহাতে তার মাথা কেটে ফেলা হয়। হ্যাঁ, তো মাথা কেটে ফেলা হয়েছে তার 1547 সালে। তার 5 বছর আগে সে একটা গুরুত্বপূর্ণ কাজ করে গেছে। ও যে তার বন্ধু ওয়েটের সাথে সে তখন হচ্ছে 2 বন্ধু মিলে একসাথে তোমার বইটা লিখতো। অনেক আছে এরকম, এখন তো সবাই কয় না আমি একটা লিখবো, তুমি তোমারটা লেখো আমি আমারটা লিখি। তো আগে তখন 3জনে মিলে বই লিখতো, মানে এরকম কবিতা বইও লিখতো। আমরা এরকম দেখবো অনেক, যাদেরকে বলা হয় লিটারারি কোলাবোরেটর, মানে ওরা হচ্ছে যে একজনের সহযোগী। তো ওনার বন্ধু ওয়েটের সাথে উনি মিলিত হন এবং ওনারা ইতালিয়ান কবি পেত্রার অনুসরণে ওনারা কাব্য রচনা করে। এবং আমাদের এই হেনরি হাওয়ার্ড উনি সার্থকভাবে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন। কীভাবে প্রবর্তন করে? উনি ভার্জিলের ইনেডের 2 স্বর্গ উনি ইংরেজিতে অনুবাদ করেছিলেন। অমিত্রাক্ষর ছন্দ মানে হচ্ছে তোমার ব্ল্যাঙ্ক ভার্স, মানে হচ্ছে যেখানে অন্তমিল নাই। এই হচ্ছে আমাদের হেনরি হাওয়ার্ডের দোস্ত থমাস উইয়াট। তো থমাস উইয়াট উনি হচ্ছে ফার্স্ট সনেটিয়ার। তাহলে ওনার 2 বন্ধু কিন্তু অনেক কোয়ালিটি সম্পন্ন, তাই না? হেনরি হাওয়ার্ড উনি হচ্ছে যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, সার্থকভাবে ইউজ করছেন। আর থমাস উইয়াট উনি হচ্ছে সনেট লিখছে। এখন আমাকে বলতে হবে, তোমরা কমেন্টে লিখবা যে বাংলা সাহিত্যে কিন্তু অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন যে করছে সনেটও সে লিখছে, তার নাম কি? বাংলা ভাষায় কিন্তু অমিত্রাক্ষর ছন্দ যে প্রবর্তন করছে সনেটও কিন্তু সেই লিখছে প্রথম, মাইকেল। কিন্তু ইংরেজি সাহিত্যে দেখতে পেলাম অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন করছে তোমার হচ্ছে যে হেনরি হাওয়ার্ড, এবং সনেট লিখছে থমাস উইয়াট। সনেট হচ্ছে একটা বিশেষ ধরনের কবিতা যেখানে 14টা লাইন থাকবে, প্রথম 8টা লাইন অক্টেভ, পরে 6 লাইনকে বলা হয় সেস্টেট বা ষষ্ঠক। তো ওনারা 2 বন্ধু মিলায়া ওনারা খুব সুন্দর একটা বই লিখছে, বইটার নাম হচ্ছে টটেলস মিসেলেনি সংস অ্যান্ড সনেটস। একজন গীতি কবিতা লিখছে আর একজন এখানের মধ্যে সনেট লিখছে। তো 2 বন্ধু মিলায় এই বিখ্যাত বইটা, এই টটেলস মিসেলেনি, এটাকে বলা হয় ফার্স্ট ফ্রুট অফ রেনেসা। এই যে কাব্যিকতা একটা ব্যাপার ওনারা নিয়ে আসছে। হ্যাঁ, তাহলে আমরা একটু এতক্ষণ যা যা পড়লাম প্রস্তুতিকালীন সময়টা আমরা একটু দেখে আসি। তা আমরা যেটা বললাম যে মধ্যযুগে মানুষের লাইফটা ডোমিনেটেড ছিল রিলিজিয়াস ফেইথ, ক্যাথলিক চার্চ, ফিউডালিজম, ক্রুসেড এবং ব্ল্যাক ডেথ। রেনেসা শব্দের অর্থ হচ্ছে যে রিভার্থ, রিজেনারেশন বা রিভাইভাল অফ লার্নিং। কি লার্নিং? রোমান এবং গ্রিক লার্নিং। এবং অজানাকে জানা আর অদেখাকে দেখার অদম্য ইচ্ছাই হচ্ছে রেনেসা। তো আমরা বলতে পারি যে রেনেসার আগে মানুষের মূল মন্ত্র ছিল শুধু ধর্ম, কিন্তু রেনেসা পিরিয়ডে দেখলাম মূল মন্ত্র হয়ে গেল মানব বন্দনা। সুতরাং সেলিয়েন্ট ফিচার অফ রেনেসা ইজ হিউম্যানিজম। রেনেসাটা শুরু হয়েছিল ইতালির ফ্লোরেন্স শহর থেকে। রেনেসা পিরিয়ডটাকে আমরা 4টা ব্রডার এজে ভাগ করছিলাম: এলিজাবেথান এজ, জ্যাকোবিয়ান এজ, কিং জেমস বা জ্যাকোবের নাম অনুসারে, রাজা চার্লস নাম অনুসারে ক্যারোলিন এজ, এবং এরপর ডেমোক্রেটিক পিরিয়ড ছিল কমনওয়েলথ পিরিয়ড। এই ফ্লোরেন্স, এখান থেকে রেনেসা শুরু হয়েছিল।
তো প্রস্তুতিকালীন সময়ে আমরা কয়েকজন নোটেবল রাইটার্সকে পড়লাম, থমাস মুর, নিকোলাস উদাল, স্যার ডেভিড লিন্ডসে, হেনরি হাওয়ার্ড এবং থমাস উইয়াট। এখন সবাই কমেন্টে একটা একটা করি, সবাই কমেন্টে লিখতে থাকো। থমাস মুর, ওনার একটা সাহিত্যকর্মের নাম লিখো কমেন্টে। থমাস মুর লিখো কমেন্টে, এতক্ষণ কি ক্লাস করলে দেখি আমি। ইউটোপিয়া। এবং আমি তোমাদের দেখাচ্ছি তুমি এক্সামের জন্য রিভিশনটা কীভাবে দিবা। হ্যাঁ দেখো, আমি ক্লাসের মধ্যে কিন্তু অনেক গল্প বলছি, তুমি তো এত গল্প তো রিভিশন দিবা না। তোমার এক্সামের জন্য তুমি রিভিশন দিবে এভাবে, জাস্ট গুরুত্বপূর্ণ লাইনগুলো। ওকে, ইউটোপিয়া, ভেরি গুড। নিকোলাস উদাল, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখা কি? তাহলে ইউটিউবে যখন তুমি চিন্তা করতেছো, তুমি জানো ইউটিউবে কী করছিল, এখানে একটা কাল্পনিক রাজ্য। নিকোলাস উদাল হচ্ছে রালফ রয়েস্টার ডয়েস্টার, না ড্রিম হচ্ছে, না ড্রিম হচ্ছে লিন্ডসে, লিন্ড ড্রিম, হ্যাঁ লিন্ডসে হচ্ছে যে ড্রিম, লিন্ডসে ড্রিম। ওকে, নিকোলাস উদাল হচ্ছে রালফ রয়েস্টার ডয়েস্টার, কমেডি। ওকে, হেনরি হাওয়ার্ড এবং থমাস উইয়াট, এরা দুই বন্ধু মিলে কি লিখছে? হেনরি হাওয়ার্ড এবং থমাস উইয়াট দুই বন্ধু মিলে লিখছে টটেলস মিসচেলানি, রাইট। তাহলে পরীক্ষার সময় তুমি এই জিনিসটা রিভিশন দিতে তোমার ম্যাক্সিমাম টাইম লাগবে, সর্বোচ্চ লাগবে তোমার কত? 5 মিনিট। এই 5 মিনিটের মধ্যে তোমাকে রিভিশন দিতে হবে। আমি ক্লাস তো আধা ঘন্টায় বা তোমার 40 মিনিটস নিব, তুমি কিন্তু জাস্ট এইভাবে রিভিশন দিবা। এবং বইয়ের মধ্যে এইভাবে তুমি এমনভাবে তুমি দাগায় রাখবা। অনেকে কী করে বইয়ের মধ্যে দাগাইতে এই লাইন পড়তেছে, বুঝছি, আবার দাগ দেয়, এইটা পড়ছে, এইটাও বুঝছি, লাইন দাগাতে এইটাও বুঝছি, বুঝলে একটা দাগ দেয়। তো ভাই তুমি দাগ দিতে এত বেশি, তুমি রিভিশন কীভাবে দেবা? পরে তুমি পরীক্ষার সময় বুঝবা না যে তুমি কোন লাইন কেন দাগ দিছিলা। এই জন্য বই দাগাবা এমনভাবে রিভিশন দিতে যাতে সুবিধা হয় তোমার। ওকে, শুধু আন্তাজি শুধু পড়তে বসে শুধু তোমার কলম 4-5টা লিখো, এইটা বুঝছি, ওইটা বুঝছি, বুঝলে দাগ দেবে না। তুমি দাগ দেবে শুধু সেই লাইনগুলো, যে লাইনগুলো তুমি পরবর্তীতে রিভিশন দিতে পারবা, রিভিশনে তোমার সুবিধার জন্য। তো আমরা হচ্ছে যে রানী এলিজাবেথের কাছে চলে আসবো এখন। এলিজাবেথ ছিল তোমার ব্রিটিশ রাজদরবারের ইতিহাসে ওদের যে মনার্কি যে সিস্টেম ওদের, এই সিস্টেমের ইতিহাসে সে অন্যতম সফল একজন সে তোমার সম্রাজ্ঞী ছিল। তো ওনার অনেক বছর রাজত্ব করছে, 1558 থেকে 1603 পর্যন্ত। তোমার এই এলিজাবেথের পিরিয়ডে এটা কথা বলা হইতো, ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন। বাংলা আমরা বলি যে আগে দর্শনধারী তারপর গুণবিচারী, যে আগে দেখতে জিনিসটা সুন্দর হইতে হবে, তারপরে এটার কোয়ালিটি কি আছে নাকি নাই সেটা আমি হচ্ছে যে পরে দেখব। সরি, আমি ভুল বলছি, এটা না, ওটা হচ্ছে সামনে আসবে। এটা আমরা ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন মানে হচ্ছে যে প্রথমে তোমার হচ্ছে যে তুমি যদি একটা সাহিত্যে একজন রাইটার, সে যে তার শুরুতে তার সাহিত্যকর্ম দেখে বোঝা যাবে যে সে আসলে ফিউচারে কতটুকু ভালো করবে। এবং ওই যে আমি তোমাদের একটা কথা বলছিলাম যে ক্রিকেট খেলার মধ্যে বা যে কোনো স্পোর্টসের মধ্যে যারা বেস্ট হয়েছে 25 ইয়ার্স ওল্ডের মধ্যে কিন্তু সে বেস্ট হয়েছে। পৃথিবীতে যতজন মানুষ সেরা হয়েছে এরকম, তারা 25 বছরের মধ্যেই তারা যে সেরা হবে পৃথিবীতে, এটা আগে একটা কী করছে, এটা একটা জিনিসটা তারা শো করছে, ইমপ্রেশন তারা দেখাই দিছে। এবং ওই ইমপ্রেশনটা হচ্ছে সবচেয়ে বেস্ট ইমপ্রেশন। এটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন। ওইটা আমি আসবো যে তোমার আগে দর্শনদার গুণ বিচারি, সেটা হচ্ছে এলিজাবেথ পিরিয়ডের একটা, তাও একটা গুরুত্বপূর্ণ কথা। তো এই পিরিয়ডটাকে বলা হয় গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার। কেন গোল্ডেন এজ বলা হয়? কারণ এখানে ইংরেজি সাহিত্যের সম্রাট রাজা জন্মগ্রহণ করছে, তার নাম হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। বলছিলাম তার নাম ছিল শেখ জোবায়ের, তাই না? নোয়াখালীতে ওনার জন্ম। তো আজকের ক্লাস আমরা শেখ জোবায়েরকে পড়বো না, আমরা হচ্ছে যে আগামী ক্লাস ওনাকে নিয়ে আমরা পড়াশোনা করব। এই কুইন এলিজাবেথ সেই কথাটা বলছিল, কী বলছিল, যে আগে দর্শনধারী তারপর গুণবিচারী। এই কথাটা এখনও আমরা, এই যুগের এই কথাটা আমরা এখনও বলি, গুড ফেস ইজ দ্য বেস্ট লেটার অফ রেকমেন্ডেশন। হ্যাঁ, এলিজাবেথেন এজকে আরও বিভিন্ন নামে ডাকা হয়। এখানে আমি যতগুলো লাইন লিখছি সবগুলো লাইন অনেক ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে নেস্ট অফ সিঙ্গিং বার্ডস অ্যান্ড এজ অফ অরিজিনাল রোমান্টিসিজম। কেন নেস্ট অফ সিঙ্গিং বার্ডস? কারণ এই সময় শুধু শেক্সপিয়ার না, এই সময়ে আরও অনেক গুরুত্বপূর্ণ রাইটারের জন্ম হয়েছে, গুরুত্বপূর্ণ কবি, অনেক নাট্যকার, হ্যাঁ, যাদেরকে আমরা আস্তে আস্তে পড়ব। তো এই প্রতিভাবান লোকজন দেখা যাচ্ছে ওরা হচ্ছে যে রানীকে প্রেস করে নিয়ে যাচ্ছে। এখানে একে মনে হচ্ছে চেনা যাচ্ছে, এর নাম স্পেন্সার মনে হয়, এর নাম। ওকে, স্পেন্সারের মতো মনে হচ্ছে একে। আরও লোকজন, এরা হচ্ছে তখন জ্ঞানীগুণী লোক, এরা হচ্ছে তখন ব্রিটেনের, তারা হচ্ছে চৌধুরী সাহেবরা, সবাই চৌধুরী বংশের সন্তান সবাই, এবং ওরা এখানে কাব্য, নাটক, উপন্যাস এগুলো চর্চা করতে হবে। রানীকে তারা হচ্ছে যে নিয়ে যাচ্ছে।
তো আমরা যে এই যে ক্লাসের শুরুতে যে একটা কথা বলছিলাম যে ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট এই যে পার্থক্য ভাগ হয়ে গেছে, এই কথাটা মানে আসলে কি? হ্যাঁ, এই ক্যাথলিক প্রোটেস্ট্যান্ট মানে আসলে ক্যাথলিকরা তখন তারা হচ্ছে যে আমরা বলতে পারি তারা ফান্ডামেন্টালিস্ট। তারা বলল যে বাইবেলটা হচ্ছে যে ল্যাটিনে আছে, ল্যাটিনে থেকে যাবে এটা। হ্যাঁ, ল্যাটিনে ছিল এতদিন, এটা ল্যাটিনে থাকবে, এটা অন্য কোনো ভাষায় এটা হচ্ছে অনুদিত করা যাবে না। প্রোটেস্ট্যান্টরা বললো না, এটা ল্যাটিনে থাকুক, আবার ইংরেজিতে অনুবাদ করলে মানুষজন বুঝতে পারবে। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার ক্যাথলিকরা বললো যে চার্চ হইতে হবে খুবই গর্জিয়াস, পেন্টিং থাকতে হবে, স্ট্যাচু থাকতে হবে, যাতে গডস গ্লোরি যাতে প্রকাশ পায়। প্রোটেস্ট্যান্টরা বললো কোনো দরকার নাই, এটা হবে প্লেন, যাতে মানুষজন শুধুমাত্র প্রার্থনায় মনোযোগ দিতে পারে। হ্যাঁ, তারপরে ক্যাথলিকরা ওরা মনে করতো যে মানুষ সৃষ্টিকর্তার সাথে মিলিত হওয়ার জন্য একজন মিডিয়া লাগবে, একটা মিডিয়া লাগবে। হ্যাঁ, তো এই মিডিয়া হচ্ছে যে কে, মিডিয়া হচ্ছে ওদের যে যে পাদ্রী, সে হচ্ছে যে মিডিয়া। প্রোটেস্ট্যান্টরা বললো না, সৃষ্টিকর্তার সাথে কানেক্টেড হওয়ার জন্য কোনো মিডিয়ার প্রয়োজন না, মানুষ প্রার্থনা করলে সৃষ্টিকর্তা শুনতে পাই। এবং ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব কিন্তু এই সময়ে এসে আমরা এলিজাবেথান পিরিয়ডে কিন্তু আরও প্রবলভাবে দেখা দিল। দেখো যে তোমার ক্যাথলিক তোমার যে চার্চগুলো খুবই গর্জিয়াস, হ্যাঁ, প্রোটেস্ট্যান্টদের চার্চগুলো কিন্তু অনেক সিম্পল। আর ক্যাথলিক হচ্ছে যে ওরা আহ, ওরা এই জাঁকজমক এত বেশি এগুলো পছন্দ করে না, এবং ওরা যত সিম্পল রাখা যায়। তো এলিজাবেথান পিরিয়ডের ড্রামাগুলো যে নেচার হচ্ছে যে রিভেঞ্জ অ্যান্ড লাভ। পরীক্ষার মধ্যে যদি কোনো কারণে তোমার স্লাইড কোনো ল্যাক হচ্ছে না, কিছু হচ্ছে না, ওয়াসিম তাজুল, তোমার এখানে নেটওয়ার্ক সমস্যা, রিভেঞ্জ অ্যান্ড লাভ এটা যদি অপশানে দুটোই যদি থাকে, যদি পরীক্ষার মধ্যে আসে যে নেচার অফ ড্রামা ইন এলিজাবেথান পিরিয়ড, রিভেঞ্জ আছে, লাভ আছে, দুটোই আছে, তখন তুমি শুধু রিভেঞ্জ দিবা। বাট রিভেঞ্জ এবং লাভ দুটোই ছিল এলিজাবেথান পিরিয়ডের ড্রামাগুলোর নেচার। এ সময়ে খুব গুরুত্বপূর্ণ যে রাইটার ছিল, এই চারজন ছাড়াও আরও অনেকটা আমরা পড়ব। উইলিয়াম শেক্সপিয়ার, সবার বসের উপরে বস, সম্রাট সে। ক্রিস্টোফার মার্লো, যে শেক্সপিয়ারের অন্যতম সাপোর্টার ছিল। এবং 2016 সালে আমি একটা পেপার দেখছিলাম যেখানে ওরা বের করছে যে ক্রিস্টোফার মার্লো কিন্তু শেক্সপিয়ারের অন্তত তিনটা নাটকের কোলাবোরেটর ছিল। তারপর থমাস কিট, ফ্রান্সিস বেকন। তো সে সময়ে তোমার ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি, এই দুটো ছিল তোমার পড়াশোনার একদম তীর্থস্থান। সেখানে যারা পড়াশোনা করতো তাদেরকে ভাবা হইতো অনেক তারা জ্ঞানীগুণী। তো সেই জ্ঞানীগুণীদের মধ্যে তোমার কারা কারা ছিল নামগুলো দেখে আসি আমরা। ক্রিস্টোফার মার্লো, রবার্ট গ্রিন, থমাস ন্যাশ, জন লিলি, তারপরে জর্জ পিল এবং থমাস লজ। তা এরা সবাই ছিল ইউনিভার্সিটি স্টুডেন্ট, এরা ছিল তোমার ইউনিভার্সিটি উইট, মানে খুবই জ্ঞানীগুণী ব্যক্তি ছিল। এখানের মধ্যে একজন যার নাম হলো থমাস কিড, সে কিন্তু অক্সফোর্ড বা ক্যামব্রিজ কোথাও পড়ে নাই। সেগুলো ওরা যখন আড্ডা মারতো, ওরা তখন বিড়ি খাইতো, ওদের সাথে বিড়ি আনতো, তো বিড়ি আনতে ওদের জ্ঞানটা ওর মধ্যে ঢুকে গেছে, তার ফলে সেও জ্ঞানী হয়ে গেছে। সেও তো আমিও তাহলে জ্ঞানী অনেক, ওদের সাথে একসাথে বিড়ি খাইছি আমি। তো থমাস কিড, একেও ইউনিভার্সিটি উইট বলা হয়, তবে উনি কিন্তু অক্সফোর্ড ক্যামব্রিজ কোথাও পড়েন নাই। জ্ঞানী লোকের সাথে থাকলেও তো তুমি জ্ঞানী হতে পারবো, অলওয়েজ জ্ঞানী লোকের সাথে থাকবা, তাহলে দেখবো তুমিও জ্ঞানী হতে পারবা। আলাভি হচ্ছে যে একটা ছন্দ দিচ্ছে, গ্রিন নেশা না পেয়ে লিলি কিটকে লগ মারলো। হ্যাঁ, সো আলাভি আমাদের একটা টেকনিক দিল, গ্রিন নেশা না পেয়ে মানে হচ্ছে পিল, লিলি মানে জন লিলি, কিটকে মানে থমাস কিটকে লগ, এই যে লজ মারলো, ক্রিস্টোফার মারলো। ওটা সুন্দর একটা ছন্দ ও দিছে, থ্যাংক ইউ আলাভি, তোমরা খাতায় লিখে রাখতে পারো। তো এই সময়ের মধ্যে আমরা একটা নতুন রকমের আমরা কাব্যচর্চা দেখতে পাবো, সেটা হচ্ছে যে মেটাফিজিক্যাল কাব্য। মেটাফিজিক্যাল কাব্য মানে কি? ফিজিক্যাল মানে কি? ফিজিক্যাল মানে যেটা অস্তিত্ব আছে বাস্তবে, তাই না, যেটার বাস্তব অস্তিত্ব আছে। আমরা কিছু কবিকে, মানে যেটার কোনো শেপ আছে, যেটার কোনো ফর্ম আছে, আমরা এই সময় কয়েকজন কবিকে দেখতে পেলাম যারা হচ্ছে যে এমন সব জিনিসপত্র নিয়ে কবিতা রচনা করা শুরু করলো যেটা বিয়ন্ড ফিজিক্যাল সেন্স। কে সূর্য, তুমি আমার প্রেমিকাকে ডিস্টার্ব করতেছো কেন? আমাদের প্রেম করতে দাও, আমার প্রেমিকাকে নিয়ে প্রেম করবো, তুমি ডিস্টার্ব করতেছো কেন? এই যে সূর্যকে যে এই কথা বলা যায়, এটা এরা কিন্তু এই কথা কেউ চিন্তা করে নাই। সে সূর্যকে বলে তোমাকে থাপড়াবো আমি প্রেম করতেছি, তুমি এখানে আমাদেরকে আলো দিচ্ছ, এখানে ঝামেলা করতেছো। এই কথাবার্তাগুলো কেন, মানে অন্যরকম একটা ব্যাপার, এটাকে কেউ চিন্তা করে নাই।
ওর প্রেমিকাকে নিয়ে বলতেছে তোমাকে নিয়ে আমি চাঁদের দেশে চলে যাবো, সেখানে গিয়ে আমরা চাষবাস করবো, আমরা সেখানে অনেক শস্য ফলাপাত, আমরা চাঁদের দেশে আমরা থাকবো। এরকম যে কথাবার্তা ঘিরে এরকম অদ্ভুত একটা জিনিস, তাই না? এর আগে কিন্তু পৃথিবীতে এই ধরনের কথাবার্তা কেউ বলে নাই। এই জন হারবার্ট, ভন এবং অ্যান্ড্রু মার্ভেল, ওনারা এসে এই ধরনের উচ্চমার্গীয় কথাবার্তা শুরু করলো। নিজামুদ্দিন বলছে ও একদিন সবজি খাইছিল পোড়ায়, এরপর থেকে এরকম কথা নাকি ওর রচনা আছে। ঠিক আছে, আর কাউরে এগুলো বলো না। তাহলে এই যে মেটাফিজিক্যাল পোয়েট যারা, ওদেরকে আমরা পড়বো, এরাও কিন্তু এলিজাবেথান পিরিয়ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ কবি। সব ট্যালেন্ট, মানে এলিজাবেথান পিরিয়ড পুরোটা হলো ট্যালেন্ট, ফুল লোকজনে ভর্তি এখানের মধ্যে। ওই যে নেস্ট অফ সিঙ্গিং বার্ডস, সবাই ট্যালেন্ট ব্যক্তি। মেটাফিজিক্যাল কোয়েশ্চেনগুলো কেমন, ইজ দেয়ার এ গড? হ্যাঁ, আমরা কি আমাদের ভাগ্যটা নিয়ন্ত্রণ করতে পারি? আমাদের কি কোনো ইমর্টাল কোনো সোল আছে? আত্মা কি ইমর্টাল? হ্যাঁ, এই ধরনের প্রশ্ন কিন্তু এর আগে কে করে নাই। আত্মা, হ্যাঁ, আমাদের ভাগ্য, এগুলো নিয়ে আস্তে আস্তে মানুষজন কী করা শুরু করছে, প্রশ্ন করা শুরু করছে। তাহলে আমরা এই যে ফিজিক্যাল ওয়ার্ল্ডে আমরা যে ধরনের ব্যাপার স্যাপার দেখি, এখন কিছু কবিকে আমরা পেয়ে গেলাম। এই কবিরা আমাদেরকে নতুন একটা কাব্যের আমাদের স্বাদ দিল, যেখানে আমরা স্পিরিচুয়ালিটি নিয়ে কথাবার্তা বলা শুরু করলাম, যেখানে আমরা মেটাফিজিক্যাল ব্যাপার স্যাপার নিয়ে কথা বলতে শুরু করলাম। এবং এটা মানুষের খুব ভালো লাগলো, কি এরকম তো আগে কখনো দেখি নাই। এখনকার, হ্যাঁ বল, এরকম কেউ লিখলে পরে হালকা তাচ্ছিরা বলা হবে এরকম না, কিন্তু জিনিসটা সুন্দর না, যে ওরা যে কথাগুলো বলছে। এর আগে কিন্তু এই ধরনের এইভাবে কেউ চিন্তা করে নাই, ওনারা প্রথম চিন্তা করছে যে এইভাবে কাব্য হইতে পারে। আমরা এখন এর আগে আমরা দুজন লিটারারি কোলাবোরেটর দেখে আসছি। কী নাম ছিল বলো তো? একজনের নাম ছিল হেনরি হাওয়ার্ড, আরেকজনের নাম ছিল থমাস উইয়াট। ওনারা দুই দোস্ত মিলা একটা বই লিখছিল, টাটেলস মিসচেলানি। এখন আমরা আরও দুই দোস্ত দেখব, একজনের নাম হচ্ছে থমাস স্যাকভিল, একজনের নাম হচ্ছে থমাস নটন। তো এই দুই দোস্ত ওনারা লিটারারি কোলাবোরেটর, এবং ওনারা লিখছে প্রথম ট্র্যাজেডি। তো এই প্রথম ট্র্যাজেডিটা, এটা হচ্ছে রানী এলিজাবেথের সামনে মঞ্চস্থ হওয়া প্রথম নাটক। রানী এলিজাবেথ তার পুরো তোমার হচ্ছে যে ক্ষমতারকালীন সময়ে তার সামনে এত নাটক মঞ্চস্থ হয়েছে, এত সুন্দর সুন্দর নাটক। তো দুঃখজনকভাবে তার সামনে যে নাটকটা মঞ্চস্থ হলো, প্রথম নাটকটা ছিল ট্র্যাজেডি। সে খুব দুঃখ পাইছে, এবং সে আর কোনোদিনও বিয়ে করে নাই। সে ছিল কুমারী একজন রানী, কোনোদিন আর বিয়ে করে নাই সে। তো মানে এই নাটক দেখে দুঃখ পাইছে, আমি বানাই বললাম, মানে কেন সে বিয়ে করে না সেটা আমি জানি না। হয়তো এই নাটক দেখে দুঃখ পাইছে, হয়তো হতে পারে এরকম। অথবা ওনার কোনো ছেলে ছিল বা যার প্রেমে পড়ছিল, ছেলে রানী হয়েছে কি, রানী হলে কি তোমার সবাইকে বিয়ে করতে পারবে নাকি? হয়তো এরকম কোনো একটা ওনার জীবনের ইতিহাস আছে, এরকম থাকতে পারে এরকম। তো সে ছিল কুমারী একজন তোমার রানী ছিল। এখন আমাকে কমেডি লিখে ফেলো, প্রথম কমেডির নাম কি? ট্র্যাজেডি তো তোমাদের সামনে, চোখের সামনে আছে স্লাইডে। এখন প্রথম কমেডির নাম কি? কমেডি লিখে ফেলো। প্রথম কমেডির নাম কি? শুনো, যখন তুমি পুরোটা পড়বা, সবসময় চিন্তা করবা যে পিছন থেকে রিভিশন দিয়ে, তখন তোমার ব্রেনের মধ্যে যে এই যে একটা অনুরণন হবে, এর ফলে দেখবে তোমার মেমোরি ফর্ম হবে। সো মুখস্থ কারণে তোমাকে চিন্তা করতে হবে না। এই যে পড়বা, পিছন থেকে মনে করার চেষ্টা করবে, কি এখানে কমেডিটা কী ছিল, আচ্ছা মনে করার চেষ্টা করি, ভুলে গেলে আবার তুমি দেখে আসবা। ওনাদের যে ট্র্যাজেডির নাম হচ্ছে গর্ভডাক, অথবা ফেরেক্স অ্যান্ড পরেক্স, অথবা দ্য ট্র্যাজেডি অফ গর্ভডাক, সেম জিনিস। তাহলে রাল্ফ রয়েস্টার ডয়েস্টার, এটা হচ্ছে একটা কমেডি, আর এটা হচ্ছে গর্ভডাক অর ফেরেক্স অ্যান্ড পরেক্স। খাতা লিখে রাখবা, দরকার হলে বইয়ের মধ্যে সবসময় লিখে রাখবা যে ট্র্যাজেডি, কমেডি, হ্যাঁ এরকম। নাহলে পরে তুমি পরে প্যাস লাগাই ফেলবা ট্র্যাজেডি লগে কমেডির লগে। এখন আমরা যার কাছে যাব, অনেক বড় একজন কবির কাছে আমরা যাব, হ্যাঁ, যার নাম হচ্ছে এডমন্ড স্পেন্সার, যাকে বলে কবিদের কবি। কবিদের কবি কেন বলা হয়? কারণ ওনার মৃত্যুর পরে ওনার স্টাইলটা অনেকে ফলো করছে, এই জন্য ওনাকে বলা হয় কবিদেরও কবি, পোয়েট অফ পোয়েট। বাংলা ভাষা কবিদের কবি কাকে বলা হয়? নির্মলেন্দু গুণকে বলা হয় কবিদের কবি, না? তো এডমন্ড স্পেন্সারকে দিয়ে শুরু করার আগে তার অত্যন্ত রোমান্টিক একটা লাইন, মাই লাভ ইজ লাইক টু আইস অ্যান্ড আই টু ফায়ার। লাভ হচ্ছে আইস আর সে হচ্ছে ফায়ার, মানে অনেক রোমান্টিক লাইন। তো এডমন্ড স্পেন্সার তার যে সিউডোনিম মানে হচ্ছে যে অনেকেই তারা নকল ছদ্মনামে লেখে, যেরকম রবীন্দ্রনাথ ঠাকুর ভানু সিং ছদ্মনামে লিখত, সুনীল গঙ্গোপাধ্যায় নীললোহিত ছদ্মনামে লিখত। তো এডমন্ড স্পেন্সার ওনার সিউডোনিম ছিল ইমেরিতো। তাহলে ইমেরিতো হচ্ছে ওনার ছদ্মনাম, ওনাকে বলা হয়তো পোয়েট অফ পোয়েটস।
স্পেন্সার কিন্তু আরেক ট্যালেন্ট ছিল সে, হ্যাঁ, সে ছিল তোমার জাতীয় রাজকীয় কবি। কোর্ট পোয়েট মানে হচ্ছে যে এখন আমরা যে জাতীয় কবি যাকে বলা হয়, তখন তো এরকম জাতীয় কবি সিস্টেম না, ছিল কোর্ট পোয়েট, রাজকীয় কবি ছিল আর কি সে। তাকে বলা হয় চাইল্ড অফ রেনেসা বা রিফরমেশন। অনেক টাইটেল তার, সবগুলো টাইটেল কিন্তু তোমাকে মুখস্থ করতে, সভা কবি, হ্যাঁ। এখন যাকে আমরা জাতীয় কবি বলি, তখন তো এরকম জাতীয় কবি ছিল না, ছিল এরকম কোর্ট পোয়েট সিস্টেম ছিল, যে যে ছিল তোমার তখন বস। তো তার আরও অনেক টাইটেল আছে, দ্য ডিভাইন মাস্টার, প্রিন্সিপাল পোয়েট, দ্য প্রিন্স অফ পোয়েট। তো পোয়েট নিয়ে তার যা কিছু আছে টাইটেল মোটামুটি সব কিছু অর্জন করে ফেলছে। তো স্পেন্সার ভাই, ওনার যে উনি এপিক রচনা করতে দেখবো আমরা ওনাকে, ওনার এপিকে উনি একটা বিশেষ ধরনের স্তবক সিস্টেম উনি এখানের মধ্যে অ্যাপ্লাই করছে, যাকে বলে স্পেন্সারিয়ান স্টানজা। স্টানজা মানে স্তবক। তো ওনার এই স্তবকের মধ্যে ছিল 9টা লাইন ছিল। সেই 9 লাইনের মধ্যে প্রথম 8 লাইন এবং খুচরো হচ্ছে 1 লাইন। তো প্রথম যে 8 লাইন সেখানে অন্ত মিল ছিল প্রথম লাইনের সাথে 3 নাম্বার লাইন অন্ত মিল ছিল। তারপরে দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম লাইনে অন্ত মিল ছিল। তারপরে তোমার এখানের মধ্যে 1 2 3 4 5 6 এই ষষ্ঠ এবং সপ্তম অষ্টম এই 3 লাইনের মধ্যে অন্তমিল ছিল। এটা হচ্ছে স্পেন্সারিয়ান স্টানজা। তো প্রথম যে 8টা লাইন সেটা যদি আবৃত্তি করতে হয় তাহলে তাকে 5টা জায়গায় স্ট্রেস দিতে হবে, 5টা জায়গায় আনস্ট্রেস থাকবে। এটাকে বলা হয় পেন্টামিটার। একটা জায়গায় স্ট্রেস, একটা জায়গায় হচ্ছে যে তোমার আনস্ট্রেস, এটা হলো একটা মিটার। তো 5টা জায়গায় স্ট্রেস, 5টা জায়গায় আনস্ট্রেস, এটা হচ্ছে পেন্টামিটার, 5টা মিটার আর কি। এবং নবম যে লাইনটা, 9 নম্বর যে লাইনটা, সেখানের মধ্যে 6টা জায়গায় হবে স্ট্রেস এবং 6টা জায়গা আনস্ট্রেস, মানে যখন আবৃত্তি করবে। তাহলে ওটা হচ্ছে নবম লাইনটা ছিল আয়াম্বিক হেক্সামিটার, আর প্রথম 8টা লাইন ছিল আয়াম্বিক পেন্টামিটার। এই হচ্ছে তার স্পেন্সারিয়ান স্টানজার একটা উদাহরণ। তো তার গুরুত্বপূর্ণ সাহিত্যকর্মগুলো একটু দেখি। দ্য শেফার্ডস ক্যালেন্ডার, দ্য ফেরি কুইন, এটা একটা এপিক, আমরা প্রথম ক্লাসে পড়ছিলাম। ফোর হাইম, হাইম মানে কি জেনেছিল? সৃষ্টিকর্তার গুণগান গেয়ে কোনো কিছু যখন রচনা করা হয় সেটা হচ্ছে যে ফোর হাইম। স্ট্যান্জা হচ্ছে যে একটা স্তবক, যে স্তবকের মধ্যে এইখানের মধ্যে এই প্রথম লাইনের সাথে 3 নম্বর লাইনের মধ্যে মিল থাকবে। এই লাইন, এই লাইন, এই লাইন, এই লাইন মিল থাকবে, এই লাইন, এই লাইন, এই লাইন মিল থাকবে। আর যখন এখানে কেউ আবৃত্তি করবে তখন আবৃত্তি করার সময় এখানে 5টা সিলেবেলে, প্রথম 8টা লাইন 5টা সিলেবেলে সে জোর দিবে, 5টা সিলেবেলে সে জোর দিবে না। ওকে, এটাকে বলা হয় একটা সিলেবেলে জোর দিবে, একটা সিলেবেলের মধ্যে জোর দিবে, একটা সিলেবেলে জোর দিবে না, এটাকে বলে একটা মিটার। এরকম প্রতি লাইনের মধ্যে 5টা জায়গায় জোর দিবে আর 5টা জায়গায় সে জোর দিবে না। যখন সে ওটা আবৃত্তি করবে তখন স্ট্যান্ড হচ্ছে একটা ছন্দের রুলস, ছন্দের একটা নিয়ম। ওকে, তাহলে স্পেন্সারের মেজর যে ওয়ার্কগুলো সেটা হচ্ছে দ্য শেপার্ডস ক্যালেন্ডার, দ্য ফেরি কুইন, ফোর হাইমস, অ্যামোরেত্তি এবং অ্যাস্ট্রোফেল। তো চলো আমরা এখন এগুলো একটু জানি। শুনো, এখানে আমরা অনেক কথা বলবো। যদি তোমার এগুলো নিয়ে আরও একটু ডিপ জানতে ইচ্ছে হয় তাহলে তুমি এটা নিয়ে তুমি একটু যদি গুগল করো তাহলে তুমি ওই জিনিসটা সম্পর্কে একটু সুন্দর করে আরও জেনে যাবা। ওকে, তুমি ইউটিউবে যদি স্পেন্সারিয়ান স্ট্যান্জা লেখো তাহলে ওখানে একদম আবৃত্তি করে দেখাবে। আর আমি যদি আবৃত্তি করতে পারি না সেজন্য আমি আবৃত্তি করে দেখাতে পারতেছি না তোমারে, তাই দেখবো অনেকে সুন্দর করে আবৃত্তিও করতেছে। ওকে, তখন তোমার জ্ঞানটা বাড়বে। তুমি যত বেশি গুগলকে তোমার বন্ধু বানাতে পারবা তত বেশি তোমার জ্ঞান বাড়বে। হ্যাঁ, এই জন্য গুগলকে সবসময় তোমার বন্ধু বানানোর ট্রাই করবা। তোমার মনে যত প্রশ্ন আসবে সব গুগলকে আগে জিজ্ঞেস করবা। গুগল যদি না পারে এবার আরেকজনকে জিজ্ঞেস করবা। প্রথমে যাবে গুগলের কাছে, দেখবে গুগল সব জানে সে, এবং তাকে তুমি দোস্ত বানায় ফেলতে হবে। কোনটা রাইট, কোনটা রং, কোনটা বিশ্বাস করা যায়, কোনো ওয়েবসাইট বিশ্বাস করা যায় না, কোনটা ফেক হইতে পারে, এইটাও তুমি আস্তে আস্তে আয়ত্ত করে ফেলতে পারবা। আর যদি তুমি গুগল প্রপারলি ইউজ করতে না পারো তাহলে তুমি হয়ে যাবা ওই রালফ রয়েস্টার ডয়েস্টার। তো আমাদের স্পেন্সার আমরা তাকে দেখতে পাবো যে সে কিন্তু কবি হওয়ার সুবিধা আছে। কিন্তু কবি হইলে তুমি ধরো মানুষকে বই উৎসর্গ করতে পারো। ধরো তুমি একজন কবি, তাহলে তুমি একজন তোমার প্রেমিকাকে একটা বই উৎসর্গ করতে পারবা, সে খুশি হয়ে যাবে। হ্যাঁ, করেন সুবিধা। কিন্তু আমরা যারা কবিতার বইতে লিখতে পারি না, এটা অসুবিধার একটা ব্যাপার। তো সে দেখবা অনেক সে বই উৎসর্গ করছে। স্পেন্সার তার দোস্ত ফিলিপ সিডনির প্রতি উৎসর্গ করছে দ্য শেফার্ডস ক্যালেন্ডার, এই বইটা। আর ফিলিপ সিডনির মৃত্যুতে খুবই আঘাত পাইছে এবং আঘাত পেয়ে সে অ্যাস্ট্রোফেল এই বইটা ফিলিপ সিডনির মৃত্যুকে উৎসর্গ করে সেটা লিখছে। তাহলে ফিলিপ সিডনি তার যে দোস্ত
একটা হলো তাকে উৎসর্গ করছে একটা, আর একটা তার দোস্তের মৃত্যুতে সে কষ্ট পাইয়া সে লিখে ফেলছে অ্যাস্ট্রোফেল। স্পেন্সারের যে মহাকাব্য খুবই বিখ্যাত সেটা হচ্ছে দ্য ফেরি কুইন। এটা হচ্ছে একটা এলিগরিক্যাল পোয়েম। তো এই ফেরি কুইন, এই মহাকাব্যটা উনি কিন্তু শেষ করতে পারেন নাই। এই মহাকাব্যটা উনি রানী এলিজাবেথের প্রশংসা করে রচনা করছে এবং 7 বছর ধরে হচ্ছে উনি রচনা করছে। তবে আনফর্চুনেটলি সমাপ্ত করার আগে উনি মারা যান। উনি 6টা খণ্ডের মতো উনি সমাপ্ত করতে পারছিল। ওনার ইচ্ছে ছিল আরও বড় করবে এটা। তো এখানে এটা বিষয়বস্তু হচ্ছে, এবং কবি চাইছিল এমন একটা মহাকাব্য রচনা করবে যেটা অতীতের সমস্ত মহাকাব্যের সমতুল্য হবে। তো এখানে পরিদের যে দেশ, সেখানে রানী হচ্ছে গ্লোরিয়ানা, সেখানে 12 দিন ব্যাপী একটা উৎসবের আয়োজন করা হয়। সেখানে প্রত্যেক দিন কোনো অসুর বা ড্রাগন কর্তৃক এসে সে তোমার হচ্ছে যে মানুষকে ডিস্টার্ব করে। তো মানুষ আসিয়া রানীকে বিচার দিল যে আমাদেরকে বাঁচান। তো রানী তার একজন সৈনিককে, তার একজন আর্মিকে, নাইটকে সেখানে পাঠাইয়া ওই অসুর বা ড্রাগনের হাত থেকে জনগণকে রক্ষা করে। এই প্রত্যেকটা নাইটের এই যে দুঃসাহসিক অভিযান যাদেরকে রানী পাঠাইছিল তাদেরকে কেন্দ্র করে এখানে 12টা কাব্য রচনা করবে এরকম একটা ইচ্ছা ছিল। আনফর্চুনেটলি উনি এটা রচনা করতে পুরোপুরি সক্ষম হয় নাই। তো এই মহাকাব্যের নায়ক হচ্ছে রেড ক্রস নাইট, নায়িকার নাম হচ্ছে উনা। আর এই রেড ক্রস নাইট উনি হচ্ছে ইংল্যান্ডের ধর্ম বিষয়ের রক্ষক, আর উনি হচ্ছে সত্য এবং ইংল্যান্ডের পরিশুদ্ধ চার্চের প্রতীক। ড্রাগনটা হচ্ছে এখানে ভুলভ্রান্তির প্রতীক। তো আমরা এই ফেয়ারি কুইনে 5 ধরনের রূপক আমরা দেখতে পাবো। একটা হচ্ছে মোরাল, পলিটিক্যাল, স্পিরিচুয়াল, চিভালরিক এবং এরিস্টটলিয়ান। 5 ধরনের রূপকের মাধ্যমে উনি ফেয়ারি কুইনটা লিখছে। আর এটার যে প্রধান যে বিষয়বস্তু, রানীর গুণগান, মানে কি, রানী তো হচ্ছে যে ওদের রাষ্ট্রপ্রধান, তার মানে দেশপ্রেম ছিল এটার প্রধান বিষয়বস্তু। এবং এই ফেয়ারি কুইনে আমরা যে একটু আগে বললাম স্পেন্সার স্ট্যানজা এটা ব্যবহার করেছিলেন। তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে ফেয়ারি কুইন, যেটা ছিল একটা রূপক ধর্মীয় উপাখ্যান। এখানে এই মহাকাব্যের অন্তরালে কবি দেশপ্রেম উপস্থাপন করছে এবং এখানে উনি রূপকের আড়ালে উনি বলতে চাইছে যে রানীর যে মাহাত্ম্য, রানীর যে ঐশ্বর্য, এটা বর্ণনা করতে চাইছে। তো আমরা দেখি তার ফোরহাইম, এই ফোরহাইম ছিল, প্রথম হাইমের নাম ছিল হাইম ইন অনার অফ লাভ, হাইম ইন অনার অফ বিউটি, হাইম ইন অনার অফ হেভেনলি লাভ এবং হাইম ইন অনার অফ হেভেনলি বিউটি। এই 4টা নাম মুখস্থ করতে হবে না তোমাকে। সেটা হচ্ছে যে তুমি মনে রাখবা যে ফোরহাইম এটা হচ্ছে এডমান্ড স্পেন্সারের। তো স্পেন্সারের আমরা তার যে দোস্তকে উৎসর্গ করছিল একটা বই, এবং দোস্তের মৃত্যুতে একটা বই লিখছিল। দোস্তের মৃত্যুতে কী বই লিখছিল বলো তো? মৃত্যু যে উপন্যাসটা লিখছে, যে কাব্যটা লিখছে সেটার নাম কি? মৃত্যুতে, ফিলিপ সিডনির মৃত্যুতে উনি যেই কাব্যটা রচনা করলো তার নাম হচ্ছে অ্যাস্ট্রোফেল। আর ফিলিপ সিডনিকে উৎসর্গ করছে কোনটা? সিডনিকে উৎসর্গ করছে কোনটা? উৎসর্গ করছে দ্য শেফার্ডস ক্যালেন্ডার। তো আমরা দেখি যে আমাদের স্যার ফিলিপ সিডনি যাকে এত বেশি পছন্দ করতো স্পেন্সার নিশ্চয়ই সে তো তাকে পছন্দ করার পিছনে কারণ ছিল, নিশ্চয় সেও অনেক কিছু। দেখি সে কি, সেও ছিল আবার সভাকবি, পোয়েট কোর্টিয়ার এবং স্কলার, অত্যন্ত জ্ঞানীগুণী ছিল বোঝা যাচ্ছে। এবং জ্ঞানীগুণী হওয়ার কারণে সে তখন লিটারারি ক্রিটিসিজম শুরু করছে, মানে সাহিত্য সমালোচক, যে সাহিত্যের বিষয়বস্তু, যে এখানে কোনটার সাথে কোনটা মিল অমিল, সাদৃশ্য বৈসাদৃশ্য, এখানে বিষয়বস্তু কী বলছে, এগুলো নিয়ে আলাপ আলোচনা, জ্ঞানগর্ভ আলাপ আলোচনা উনি শুরু করছে। এই জন্য ওনাকে বলা হয় ফার্স্ট লিটারারি ক্রিটিক ইন ইংলিশ লিটারেচার। অত্যন্ত জ্ঞানী ব্যক্তি বোঝা যাচ্ছে না? তো আমাদের এই স্যার ফিলিপ সিডনি, তার যে লিটারারি ক্রিটিক বইটার নাম হচ্ছে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, কবিতা নিয়ে তার সাহিত্য সমালোচনা। তার নোভেলার নাম হচ্ছে আর্কেডিয়া এবং সে একটা সনেট লিখছে, সনেটের নাম হচ্ছে অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা। আমরা দেখি তার আর্কেডিয়ার বিষয়বস্তু ছিল যে আর্কেডিয়া ছিল একটা আদর্শ একটা রাষ্ট্রের নাম। এটা শাসক ছিল, তার নাম ছিল বেসিলিয়াস। তো সে তার যে 2জন মেয়েকে সে মেষ বালিকা হিসেবে লালন পালন করেছিল এবং তাদের নাম ছিল পামেলা এবং ফিলোক্লিয়া। এরা যে তখন 2জন রাজপুত্র এসে উপস্থিত হলো এবং অনেক যুদ্ধবিগ্রহের পরে এই 2 রাজপুত্রের সাথে বেসিলিয়াসের তার যে 2 মেয়ে তাদের বিয়ে হয় এবং তারা সুখে শান্তিতে এরপর বসবাস করতে লাগিল। সেটার কাহিনী নিয়ে হচ্ছে ফিলিপ সিডনির আর্কেডিয়া।
অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা, এখানের মধ্যে হচ্ছে 108টা সনেট এবং 11টা গান। এটাও ফিলিপ সিডনির। তো এটার কাহিনী হচ্ছে খুবই দুঃখজনক। আসলে আমি এটা বলবো কীভাবে, অনেক দুঃখজনক একটা কাহিনী। ফিলিপ সিডনি উনি হচ্ছে আর্ল অফ অ্যাসেক্স। আর্ল মানে হচ্ছে তখনকার ওই শহরের সে প্রধান আর কি, মেয়র আর কি ওই শহরের। আর্ল অফ অ্যাসেক্সের মানে এসেক্স শহরের যে মেয়র, আর্ল অফ অ্যাসেক্সের মেয়ে পেনেলোপের প্রতি সে তার প্রতি মানে তার ক্রাশ ছিল আর কি, প্রণয়াসক্ত হয়েছিলেন। তো সে যখন বুঝতে পারে যে সে তাকে কতটা ভালোবাসে, এটা বুঝতে বুঝতেই ততদিনে শুভ হলাদ আমি তোমার ক্লাস থেকে রিমুভ করে দিব। তুমি কোনো কোশ্চেন থাকলে তুমি কমেন্টে করো, অথবা তুমি চুপচাপ বয়ে থাকো, কমেন্টের ক্লাসে শেষে প্রশ্ন করবা। তো যতক্ষণ না পর্যন্ত আমি বলবো আমি স্ক্রিন ঠিক আছে, কারণ আমি 4টা স্ক্রিন একসাথে দেখতে পাচ্ছি, সাউন্ড দেখতে সব কিছু আমি দেখতেছি। সুতরাং কোনো যদি ইস্যু হয় তুমি লিভ নেবা, তুমি ভাবে তোমার এখানে নেটওয়ার্ক সমস্যা, আমার এখানে দেখতে কোনো সমস্যা নাই। আমি 4টা স্ক্রিন একসাথে দেখতেছি, এখানে কী হচ্ছে না হচ্ছে, তা তোমরা হাত তুলো নালে সেই জন্য। তো এই সিডনি ভাই উনি পেনেলোপেকে কী পরিমাণ ভালোবাসতো এটা বুঝতে বুঝতে পেনেলোপের অন্যত্র বিয়ে হয়ে যায়। তার হৃদয় তখন দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়ে। এই ব্যর্থ প্রেমের কাহিনী নিয়ে তোমার আমাদের ফিলিপ সিডনি ভাই অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা নামক একটা সনেট গুচ্ছ রচনা করে। তো আমরা যে ওই সারাকে দেখছিলাম না, সারে আমাদের আর্ল অফ সারে, হেনরি হাওয়ার্ড, আমাদের এই আর্ল অফ সারে ওনারা হচ্ছে যে বন্ধুরা, ওনারা এক বন্ধু হচ্ছে অমিত রাক্ষছন্দ, তারপর হচ্ছে তোমার আরেকজন ছিল তোমার সনেট। এই দুই বন্ধুর পরপর, হ্যাঁ দুই বন্ধুর খুবই করুণ পরিণতি হয়েছিল। ওই বন্ধুদের পরপর সনেট নিয়ে মানুষ খুব একটা অতটা কাজ করে নাই। এই ফিলিপ সিডনি কিন্তু এই সনেটকে নবজীবন দান করেন। তো অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা এখানের মধ্যে সিডনির অত্যন্ত তার একটা করুণ ব্যাপার স্যাপার, পেনেলোপের অন্যত্র বিয়ে হয়ে যাওয়ার কারণে আমরা অত্যন্ত দুঃখ প্রকাশ করতেছি পিটিওর পক্ষ থেকে এই পরে। এরপর থেকে মনে উনি একটু চিন্তা করছে যে শালার কবিতার ওইতে লিখবো না, তাইলে একটু সাহিত্য সমালোচনা করি, হ্যাঁ অন্যরা যা লিখছে সেটা নিয়ে আলাপ আলোচনা করি, কী লিখলো না লিখলো এগুলো নিয়ে একটা আলাপ আলোচনা করি। তো ফিলিপ সিডনি উনি একটা সাহিত্য সমালোচনা গ্রন্থ লিখলো, নাম হচ্ছে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি। আমরা চলে আসবো এলিজাবেথন পিরিয়ডের জন লিলির কাছে। লিলির উপরে তুমি শুধু ওনার কিং মিডাস মনে রাখলেই হবে, রাইটার অফ কিং মিডাস। ছোটোবেলায় অনেকে আমরা গল্পটা পড়ছিলাম, সেটা হচ্ছে রাজা মিডাস। তার ধন সম্পদ অনেক থাকার পরেও সে ছিল মারাত্মক রকম লোভী এবং স্বর্ণের প্রতি তার তীব্র লোভ ছিল। তারপর সে একদিন তার এখানে একটা আলাদিনের চেরাক পাইল। আলাদিনের চেরাক থেকে সে যখন ঘষা দিল, আলাদিন বেরোলো হে প্রভু আপনি কী চান? আমি প্রচুর সোনাদানা চাই, তবে হ্যাঁ আমি যা টাচ করবো ওটাই স্বর্ণে রূপান্তরিত হয়ে যেতে হবে। হ্যাঁ, তো এর ফলে সে যা ধরতো তাই স্বর্ণে রূপান্তরিত হয়ে গেল। সে খুব খুশি হয়ে গেল। সে খাইতে বসছে, আপেল ধরছে, সেটা সোনা হয়ে গেছে। তার মেয়েকে একটা চুমু খেলে মেয়েও সোনা হয়ে গেছে। পরের রাজা মিডাস বলল যে হে আলাদিন ভাই আপনি আমার কাছ থেকে এই ক্ষমতাটা ফিরিয়ে নেন। তখন জিন ওটা অনুমোদন করলো। পরবর্তী সব কিছু আবার স্বাভাবিক হয়ে গেছে। এটা হচ্ছে কিং মিডাসের কাহিনী। তো লিলি ভাই উনি অনেক সুন্দর একটা কথা বলছে। উনি বলছে যে বিয়ে এটা হচ্ছে মেড ইন হেভেন অ্যান্ড কনজামেটেড অন আর্থ। বিয়ে কনজামেট হওয়া মানে হচ্ছে, বিয়ে হওয়া যা মানে হচ্ছে বিয়ে মানে তো তোমার মানে যে কোনো লিগাল কোনো ডকুমেন্ট থাকলে সেটা বিয়ে হয়ে গেল। সেখানে কনজামেট মানে তার একসাথে থাকা শুরু করছে। তো লিলি বিশ্বাস করতো যে বিয়ের জন্মটা তোমার স্বর্গে হয়, পৃথিবীতে জাস্ট তারা বিয়েটাকে তারা কনজামেট করে। বাংলা ভাষায় একটা উপন্যাস আছে কাশিম বিন আবু বকর সাহেবের, অন্য উপন্যাসের নাম হলো প্রেম বেহেস্তের ফল। এটাও এরকম একটা আইডিয়া। সে মনে করে যে এরকম প্রেম এটা স্বর্গ থেকে আসে, স্বর্গের মধ্যে থাকে। এবং সে হচ্ছে যে বাংলা সাহিত্যের সবচেয়ে বেশি তোমার হচ্ছে যে বিক্রি হওয়া বইয়ের উপন্যাস। আসো আমরা হচ্ছে যে থমাস কিট যার কথা বলছিলাম, যে নিজে ক্যামব্রিজ অক্সফোর্ডে না পড়েও ওদের সাথে ব্রিটেনে ইউনিভার্সিটি উঠে হয়ে গেছে, এবং তাকে বলা হয় ফাদার অফ রিভেঞ্জ ট্র্যাজেডি। সেই চিন্তাগুলো আমার দোস্তরা তো ট্র্যাজেডি লিখছে, আমি অক্সফোর্ড ক্যামব্রিজে না পড়লে কী হবে, আমি লিখবো রিভেঞ্জ ট্র্যাজেডি। দেখাই দিয়েছে সেই ব্যাটা, আমি ব্যাটা তোদের মতো অক্সফোর্ড ক্যামব্রিজে না পড়লে কী হবে, আমিও লিখতে পারি। এবং সে দেখাই দিয়েছে বিষয়টা। পরে মানুষ চিন্তা করছে ঠিক আছে ও ইউনিভার্সিটি উইট, কারণ এত জ্ঞানী ব্যক্তিকে তো ইউনিভার্সিটি উইট না আমার লাগে এমনি। ওই থমাস কিট আর স্প্যানিশ ট্র্যাজেডি, মুদ্রার রিপিট আর ওপিট, ওনার নাম মনে পড়লেই তুমি মনে করবা থমাস কিট মানে স্প্যানিশ ট্র্যাজেডি, আর থমাস কিট মানে ফাদার অফ রিভেঞ্জ ট্র্যাজেডি। তো এই রিভেঞ্জ ট্র্যাজেডি থমাস কিডের এটা বিষয়বস্তু ছিল। এটা আরেক দুঃখজনক কাহিনী এটার মধ্যে। এখানে নায়িকার নাম হচ্ছে বেলিন পেরিয়া, ও হচ্ছে নায়িকা। তো সে একজনকে ভালোবাসতো, ওই লোকের নাম হলো ডন এনরিয়া। আর ওই নাটকে
তোমার ছিল একজন ডিপজল। ডিপজলের নাম ছিল তোমার বেলতাজার। তো বেলতাজার আবার রাজার পোলা আর কি। তো রাজার পোলা সে হচ্ছে তোমার বেলিম্পিরিয়াকে বিয়ে করতে চায়, কিন্তু বেলিম্পিরিয়া তো অ্যান্ড্রিয়াকে পছন্দ করে। হ্যাঁ, তো যেহেতু অ্যান্ড্রিয়াকে পছন্দ করে, এরপরে ডিপজল কী করছে, সে চক্রান্ত করে অ্যান্ড্রিয়াকে সানডে মানডে ক্লোজ করে দিচ্ছে। পরবর্তীতে বেলিম্পিরিয়ার সাথে আবার প্রেম হয় তোমার হরুশিও ছিল একটা লোক, তো তার সাথে হরুশিয়ার আব্বার নাম হলো হিরোনিমো। হরুশিওর লোকে বেলিম্পিরিয়ার এবার প্রেম হয়। তো এই যে বেলিম্পিরিয়ার প্রেম এবারও কিন্তু ডিপজল তোমার হচ্ছে যে সে পছন্দ করে না, এবং ডিপজল হচ্ছে লরেঞ্জোকে নিয়োগ দেয় তোমার তোমার হচ্ছে যে যাতে হরুশিওকে যাতে মেরে ফেলে। তাইলে বেলিম্পেরিয়া সে কিন্তু প্রথম একজন নায়কের সাথে প্রেম করলো, সেই নায়কের সাথে তোমার হচ্ছে যে সে নায়ককে মেরে ফেললো, পরের নায়ককে মেরে ফেললো। হ্যাঁ, এইভাবে যে তোমার দুজন নায়ককে মেরে ফেললো। হ্যাঁ, অপরদিকে এই যে সেকেন্ড যে নায়ক হরুশিও, তাকে মেরে ফেলার কারণে হরুশিওর আব্বা কিন্তু খুব পাগল হয়ে যায়, আমার পোলারে মেরে ফেলছো, সেও প্রতিশোধ গ্রহণের জন্য সুযোগ খুঁজতে থাকে। অপরদিকে যে প্রথম যে নায়ক ছিল অ্যান্ড্রিয়া, হ্যাঁ, অ্যান্ড্রিয়ার যে সোল, ও যে আত্মা, এটাও কিন্তু তোমার বারবার হিরোনিমোকে বলে যে তুমি হচ্ছে যে প্রতিশোধ নাও। হ্যাঁ, তো বেলিম্পেরিয়া তো হচ্ছে যে চিন্তা করে যে তার দুই প্রেমিক এটার প্রতিশোধ নিতেই হবে, তার এক প্রেমিক আত্মা এসে বলতেছে আমার মৃত্যুর প্রতিশোধ নাও। হ্যাঁ, তাহলে এই যে প্রতিশোধ যে নেওয়ার জন্য তাকে উদ্বুদ্ধ করা হলো, তখন হিরোনিমোকে বলে যে বস, আপনার পোলারে মারে ফেলছে, আপনার পোলা আমার প্রেমিক ছিল, আমার আগের প্রেমিক মারে ফেলছে এই ডিপজল, সুতরাং আমরা এখন তাকে একটা ফান্দে ফেলাই দিব। তখন হিরোনিমো একটা নাটক মঞ্চস্থ করার ব্যবস্থা করে। হ্যাঁ, এবং এই নাটকে এই শত্রুদেরকে ডিপজলকে বলে, ডিপজল ভাই আপনি এখানে অভিনয় করতে হবে, অভিনয় করার জন্য তারা আসে, এবং নাটকের কাহিনী এমনভাবে বিন্যস্ত করা হবে যারা যারা ওখানে অভিনয় করে এবং অভিনয় চলাকালীন অভিনেতা সবাই মারা যাবে। তো নাটক শেষ হওয়ার পরে তো তোমার বেলিম্পেরিয়া আর হিরোনিমোকে মানুষ ধরে নিয়ে দিছে, মানুষ না মানে তোমার ওই যে ডিপজলের ছিল না, ও সৈনিক ছিল না, ও সৈনিকরা দিছে ধরে নিয়ে, ওরা চিন্তা করে ধরে নিয়ে না খায়া মরে যাওয়াই ভালো, ওদের হাত ধরা না দিয়ে। তখন বেলিম্পেরিয়া এবং হিরোনিমো দুজনে শেষ পর্যন্ত আত্মহত্যা করে। এ হচ্ছে যে আমাদের এখানে ক্যারেক্টার ম্যাপ। তাইলে এ হচ্ছে আমাদের নায়িকা বেলিম্পেরিয়া, তার প্রথম প্রেমিকার নাম হচ্ছে আমাদের অ্যান্ড্রিয়া। অ্যান্ড্রিয়া কিন্তু তোমার ভূত হয়ে গেছে, সে ভূত হয়ে গেছে। তার পরের প্রেমিকার নাম হচ্ছে হরুশিও, এটা হচ্ছে সেকেন্ড প্রেমিক, এবং হরুশিওর আব্বুর নাম হচ্ছে হিরোনিমো, এ হলো ওর আব্বু। তো বালতাজার হচ্ছে যে এখানের মধ্যে ডিপজল, সে হচ্ছে এখানের মধ্যে ডিপজল, এবং বালতাজার এই ডিপজল ভাই সে অ্যান্ড্রিয়াকে মারে ফেলে, এবং লরেঞ্জোর সাহায্যে সে কিন্তু হরুশিওকে মেরে ফেলে। তো যাই হোক, শেষ পর্যন্ত তোমার সবাই মারা যায় এখানের মধ্যে। হ্যাঁ, মানে একটা ট্রাজেডিও হয়, আবার এখানে রিভেঞ্জ হয়েছে, দুটাই হয়েছে, এই জন্য এটা একটা রিভেঞ্জ ট্রাজেডি। তো তোমরা যারা বুঝো না তারা চাপ নিও না, কারণ কেন চাপ নিবা না, কারণ আমরা চলে আসছি এখন জর্জ চ্যাপম্যানের কাছে। তুমি আবার লেকচারটা রিভিউ করবা এবং আবার জিনিসটা পড়বা, এক ক্লাসে এসে তোমার সব মুখস্থ যে মনে থাকবে এটা আনলাইকলি, খুবই আনলাইকলি। তুমি আবার যখন রিভিশন দিবে তখন মনে থাকবে, চাপ নেওয়ার দরকার নেই। আমরা চলে আসছি জর্জ চ্যাপম্যানের কাছে। চ্যাপম্যান সে হচ্ছে ইলিয়াড অ্যান্ড ওডিসি, এটাকে ইংলিশে ট্রান্সলেট করছে। অত্যন্ত জ্ঞানী গুণী বোঝা যাচ্ছে চ্যাপম্যান, অনেক চাপ নিচ্ছে এটা, তোমার ট্রান্সলেট করতে হলে তো অনেক চাপ নিতে হবে, এত সোজা নাকি এত, সে অনেক চাপ নিয়ে সে একদম ট্রান্সলেট করে ফেলছে। ওকে, এখন আমরা এখন যা বললাম রিভিশন দিয়েছি না, অনেকের মাথা আমাদের গরম হয়ে গেছে, একটু রিভিউ করে আসি আমরা কোত্থেকে রিভিশন দিব। তাহলে আমরা চলে আসছিলাম আমাদের রানী, আমাদের অত্যন্ত প্রিয় রানী এলিজাবেথের কাছে। তো রানী এলিজাবেথ বলছিল আগে দর্শনধারী, এরপর গুণ বিচারী, আ গুড ফেস ইজ দ্য বেস্ট লেটার অফ রিকমেন্ডেশন। এবং এলিজাবেথের পিরিয়ডকে বলা হয়তো নেস্ট অফ সিঙ্গিং বার্ডস। কি ব্রিলিয়ান্ট লোকজন কিনা আমার পড়াশোনা করতেছে, তাহলে সিঙ্গিং বার্ডস তো বলতে হবে আমাদেরকে, নাহলে হবে এজ অফ অরিজিনাল রোমান্টিসিজম। তারপরে এই সময়ে নাটকের যে নেচার ছিল সেটা হচ্ছে রিভেঞ্জ অ্যান্ড ড্রামা। তো পরীক্ষার অপশানে দুটো যদি থাকে তুমি দিবা রিভেঞ্জ। মেজর অথরের মধ্যে আমাদের শেক্সপিয়ার, মার্লো, থমাস কিথ, ফ্রান্সিস বেকন। ইউনিভার্সিটি হচ্ছে ওনাদের মধ্যে শুধুমাত্র থমাস কিথ ইউনিভার্সিটিতে না পড়েও উইট হয়ে গেছে। এই সময় মেটাফিজিক্যাল পোয়েট জন ডান, জন হারবার্ট, ভন এবং মার্বেল, ওনাদেরকে কালকে আমরা পড়বো, পরের ক্লাসে আমরা ওনাদেরকে পড়বো। মেটাফিজিক্যাল পোয়েটদের ছাড়াও এই সময় আমরা দেখতে পেলাম যে ট্রাজেডি এবং কমেডি সবই আমরা এখানে আধিপত্য দেখতে পাচ্ছি। আমরা একটা ট্রাজেডি দেখতে পেলাম, নাম হচ্ছে গর্বডাক অর ফেরেক্স অ্যান্ড পরেক্স। এই ট্রাজেডিটা এটা হচ্ছে যে থমাস স্যাকভিল এবং থমাস নর্টন এই দুই বন্ধু মিলে লিখছে, এবং রানী এলিজাবেথের সামনে মঞ্চস্থ হওয়া প্রথম নাটক। এবং আমরা বলছিলাম যে রানী এলিজাবেথ কিন্তু মনে খুব আঘাত পাইছে মনে হয়, এরপরে সে বিয়ে শাদী করে না লাইফে। এডমান্ড স্পেন্সার কবিদের কবি, এবং তার ছদ্মনাম ছিল ইমেরিতো। তারপর সে সভাকবি, রাজকবি, জাতীয় কবি।
তারপরে চাইল্ড অফ রেনেসা ছিল সে, চাইল্ড অফ রিফরমেশন, তাকে বলে তো দ্য ডিভাইন মাস্টার, প্রিন্সিপাল পোয়েট এবং দ্য প্রিন্স অফ পোয়েট। সে বিশেষ ধরনের স্ট্যান্সার প্রবর্তন করছে, তার নাম হচ্ছে স্পেন্সারিয়ান স্ট্যান্সা, এবং এটা সেই ফেয়ারি কুইনের মধ্যে কিন্তু প্রবর্তন করছে। এই বিশেষ ধরনের স্ট্যান্সার মধ্যে 9টা লাইন থাকে, প্রথম থেকে 8টা লাইন, পরে থাকে আরও একটা লাইন, টোটাল 9টা লাইন। প্রথম 8টা লাইন হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার, আর পরে একটা লাইন হচ্ছে আয়াম্বিক হেক্সামিটার। তার মেজর ওয়ার্ক হচ্ছে শেফার্ডস ক্যালেন্ডার, ফেয়ারি কুইন, 4 হিমস, তাহলে 4 হিমস, অ্যামোরেথি এবং অ্যাস্ট্রোফেল। তার শেফার্ডস ক্যালেন্ডার এই বইটা সে কিন্তু ফিলিপ সিডনিকে উৎসর্গ করছিল, আর ফিলিপ সিডনির মৃত্যুতে সে অ্যাস্ট্রোফেলটা রচনা করছিল। ফেয়ারি কুইন এটা একটা এলিগোরিক্যাল একটা মহাকাব্য, এটা সে শেষ করতে পারে নাই। আর এই মহাকাব্যের প্রধান বিষয়বস্তু হচ্ছে দেশপ্রেম। তাহলে এখানের মধ্যে উনি কিন্তু রূপকের আড়ালে দেশপ্রেমটাকে উপস্থাপন করছে। তার ফোরহাইম আর একটা বিখ্যাত বই। ফিলিপ সিডনি উনি হচ্ছে স্পেন্সারের দোস্ত ছিল, এবং সে ছিল লিটারারি ক্রিটিক, সেও পোয়েট কোরিয়ার ছিল, স্কলার ছিল, এবং ইংলিশ ক্রিটিসিজমের সে কিন্তু পায়োনিয়ার। তাহলে ওনার ক্রিটিকটা হচ্ছে যে অ্যাপোলজি ফর পোয়েট্রি, নোবেলের নাম হচ্ছে যে আর্কেডিয়া, সোনেটের নাম হচ্ছে অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা। তাহলে আর্কেডিয়ার মধ্যে সুখে শান্তিতে বসবাসের একটা কাহিনী দেখতে পেলাম আমরা। অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলাতে এখানের মধ্যে 108টা সনেট, কিন্তু এটা আমাদের মনের মধ্যে খুবই আমাদের অনেকে আমাদের কিন্তু জীবনের সাথে আমরা তোমার হচ্ছে যে আমাদের জীবনের সাথে মিলে গেছে অনেকের সাথে, তাই না? তো অ্যাস্ট্রোফেল স্টেলা এটা আমাদের অনেকে জীবনের সাথে মিলে গেছে, তা কিছু করার নেই আসলে, এরকম জীবনে ঘটবে এরকম, তা আমরা আশাহত হওয়ার কিছু নেই, জীবনে অনেক আসবে যাবে, অনেক কিছু হবে এরকম। তার ক্রিটিক হচ্ছে তার অ্যাপোলজি ফর পোয়েট্রি, এক ছাকা খাই আসে কিন্তু লিটারারি ক্রিটিক কিন্তু হয়ে গেছে সে, হ্যাঁ। তো জন লিলি, লিলির জন্য একটা জিনিস মনে রাখবো, লিলি হচ্ছে মিডাস, শেষ লিলি হচ্ছে কিং মিডাস লিখছে, এটাই। কিং মিডাস গল্পটা আমরা সবাই মোটামুটি জানি। লিলি ভাই বলছে যে বিয়েটা এটা স্বর্গে ক্রিয়েট হয়, হ্যাঁ, এবং আর্থে এসে এটা কনজামেট হয়। তো আসো আমাদের আমাদের যে কিড, তাহলে আমাদের এই কিড ওনাকে বলা হয় ফাদার অফ রিভেঞ্জ ট্র্যাজেডি। তাহলে আমাদের যে ফাদার অফ রিভেঞ্জ ট্র্যাজেডি যাকে বলা হয় থমাস কিড, তার স্প্যানিশ ট্র্যাজেডিতে কী হলো, শেষ পর্যন্ত সবাই কিন্তু মারা গেল। প্রধান চরিত্রের নামটা আমাদের মনে রাখতে হবে। প্রধান চরিত্র হচ্ছে বেলিম্পেরিয়া, তার প্রথম প্রেমিক ছিল অ্যান্দ্রিয়া, আর তার সেকেন্ড প্রেমিকের নাম হচ্ছে হোরেশিও, হ্যাঁ। আর এখানে ডিপজল ছিল তোমার ব্যালতেজার। এই কয়েকটা নাম মনে থাকতে ভালো, না পারলেও সমস্যা নেই। জর্জ চ্যাপম্যান সে অনেক চাপ নিয়ে কিন্তু ইলিয়াড অ্যান্ড ওডিসি কিন্তু ইংলিশে সে ট্রান্সলেট করছিল। তো এতক্ষণ আমরা যাদেরকে পড়লাম, পড়ার পরে অনেকক্ষণ মজা হয়েছে, ফান হয়েছে, এখন আমরা একটু সিরিয়াস হয়ে যাইতে হবে আমাদেরকে, হ্যাঁ। তো আমরা এখন একটু তোমার সিরিয়াস হব, এখন একটু পড়াশোনায় মনোযোগ দিতে হবে, বই পুস্তক পড়তে হবে, মনোযোগ দিব আমরা। তো যে লোক আমাদেরকে মনোযোগ দিতে বলছে সে লোকের নাম হচ্ছে ফ্রান্সিস বেকন, যাকে বলে ফাদার অফ মডার্ন ইংলিশ প্রোজ, অথবা শুধুমাত্র তোমার ফাদার অফ ইংলিশ প্রোজ শুধু ওনার নাম থাকতে পারে পরীক্ষার সময়। তাহলে আমরা এই যে ফাদারের মধ্যে আমরা হচ্ছে কাকে কাকে পাই, একজন পাইছিলাম ফাউন্ডার বা ফাদার, প্রথমে পড়ছিলাম আমরা আলেকজান্ডার আলেকজান্ডার না, ওনার নাম কিনা পুরো নাম আলফ্রেড দ্য গ্রেট, আলফ্রেড দ্য গ্রেট, ফাউন্ডার বা ফাদার যাই বলেন না কেন। এরপরে আমরা পাইছিলাম হচ্ছে ওয়াইক্লিফ ছিল এরপরেরটা, না? ওকে। আর ফ্রান্সিস বেকন সে হচ্ছে মডার্ন ইংলিশ প্রোজের ফাদার, কিন্তু ধরো তোমার পরীক্ষার মধ্যে তোমার আলফ্রেড দ্য গ্রেটও নাই, ওয়াইক্লিফও নাই, শুধু বেকন আছে শুধুমাত্র, তাহলে উনি আনসার। মডার্ন বললে অবশ্যই উনি। তাহলে ফ্রান্সিস বেকন সে মানে চেহারাটা দেখো, তুমি দেখো মানে সারাক্ষণ শুধু মানে আমাদের কিছু ওই গার্ডিয়ান আছে না, এই তো পড়াশোনা করে সারাক্ষণ শুধু পড়তে বলে, এই সারাক্ষণ পড়াশোনা করে বলে, এই শুধু সারাক্ষণ সেই লোকের কাজে চলে এটাকে সারাক্ষণ শুধু এই তো আমরা পড়াশোনা করে, তোরা শুধু পড়তে হয়। দেখো একটা গুরু গম্ভীর একটা অবস্থা, সবাইকে এই তোমরা শুধু পড়ো। তো দেখি এই লোক কী লিখছে, সে প্রবন্ধের জনক, সে তোমরা সে গল্প গুজব এগুলো কী পড়ো, নোবেল এগুলো নোবেল বই পড়ো তোমরা, না এই নোবেল বই পড়লে হবে না, সে বলতে তোমরা প্রবন্ধ পড়তে হবে। সে নোবেল বই পড়ে তোমাদের হচ্ছে ভাত দেবে না নোবেল বই। যদি বিশেষ ক্যাডার হতে চাও তাহলে তোমাকে কী পড়তে হবে, তোমাকে অনেক প্রবন্ধ পড়তে হবে যদি বিশেষ ক্যাডার তুমি হতে চাও। ফ্রান্সিস বেকন ভালো লোক ছিল, ভালো ভালো প্রবন্ধের বই পড়বা যদি ক্যাডার হতে চাও, যদি তুমি লেখার যদি তুমি হাত পাকাইতে চাও আর কি। তো ওনাকে বলে ফার্স্ট অ্যাসিস্ট ইংলিশ লিটারেচার, সে আধুনিক গদ্যের জনক, ফাদার অফ মডার্ন প্রোজ, সে প্রয়োগবাদের জনক।
এম্পিরিসিজম, প্রয়োগবাদীজনক মানে হচ্ছে যেটা পড়লে পরে তোমার পেটে ভাত আসবে সেটাই তুমি পড়বা। হ্যাঁ, তুমি আলতু বলতে নোবেল টেবল পড়ে লাভ নাই। এবং এক্সপেরিমেন্টাল সায়েন্সের জনক, পরীক্ষামূলক বিজ্ঞানের জনক। সে যেটা বলছে যে বিজ্ঞান মানে কি, বিজ্ঞান হচ্ছে আমরা আমরা যে পর্যবেক্ষণলব্ধ যে জ্ঞানটা ওটাকে যদি রিপ্রোডিউস করতে পারি এক্সপেরিমেন্টালি, তখন আমরা একটা ডিসিশনে আসতে পারবো। এই এক্সপেরিমেন্টাল সায়েন্সের জনক হচ্ছে আমাদের ফ্রান্সিস বেকন। তার সব কিছু দেখবা একটা অফ আছে, শুরুতে একটা অফ আছে দেখবা, মোটামুটি তার সব বই শুরু একটা অফ। তো এটা মনে রাখলেই শেষ, আর কিছু মনে রাখতে হবে না, সব অফ। অফ স্টাডি, অফ লাভ, অফ ট্রুথ। আমার কিছু জিনিসটা খুব ভালো লাগছে, কারণ হচ্ছে তো ওনাকে একবার জিজ্ঞেস করেছিল, একবার সংবাদ সম্মেলনে বলতেছিল যে বস আপনি সব বইয়ের নামে অফ কেন লিখছেন? উনি বলে শুনো, আজকে থেকে 400 বছর পরে দক্ষিণ এশিয়ার একটা দেশ বাংলাদেশ, সেখানে বিসিএস পরীক্ষা আমার উপর প্রশ্ন আসবে, যাতে করে 400 বছর পর লোকজন যাতে আমাকে গালাগালি না করে, আমি এই জন্য সব বইয়ের আগে দিয়েছি, আমি অফ লাগাই দিয়েছি। তাহলে হচ্ছে আমার বই নামগুলো সহজ, ওরা খুশি হয়ে যাবে আমার উপরে। এই জন্য দেখবো সব অফ আছে ওনার, অফ স্টাডি অফ। আমি কোনোদিনও ওনার কিছু মুখস্থ করি না। আমার কথা হচ্ছে ভাই অফটা মানে আমি দেখছি যে অফ থাকলেই বেকন, কোনো কথা না ভাই, অফ থাকলেই বেকন, সব অফ আছে তোমার। অফ স্টাডি, অফ লাভ, অফ ট্রুথ, অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফ, অফ ফ্রেন্ডশিপ, অফ ডেথ, অফ রিভিয়ান্স, অফ বিউটি, মানে সব অফ আছে। অফ ছাড়াগুলো একটা মনে রাখো। অফ ছাড়া হচ্ছে অ্যাডভান্সমেন্ট অফ প্ল্যানিং। ভাই এই লোকটা ভাই এত জ্ঞানী গুণী ছিল, এই পড়াশোনাটাকে আমি অ্যাডভান্সমেন্ট করা যায় ব্যাটা অনেক চিন্তা করছে, বোঝা যাচ্ছে। নোভাম অর্গানাম, এটা ল্যাটিন ভাষার রচিত, না হচ্ছে নিউ মেথড। আগের এসব মেথডটা তো হবে না, একটা নতুন মেথড চলবে, নোভাম অর্গানাম এবং নিউ আটলান্টিস। তাহলে এগুলো হচ্ছে একটু ব্যতিক্রমধর্মী নাম, এগুলো একটু ভালো করে মনে রাখবা। তাহলে বেকন হচ্ছে সবগুলো অফ দ্বারা অনেকগুলো, আমি যেগুলো সবুজ করে দিচ্ছি সেগুলো বেশি মনে রাখতে হবে। অফ স্টাডি, অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফ, এগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। ওনার ছাড়াও আরও আছে, কিন্তু ওনার বেশিরভাগ দেখবো অফ আছে। ও এখানে একটা অফ আছে, হ্যাঁ এখানে একটা অফ আছে, ওকে। নোভাম অর্গানাম এখানের মধ্যে অফ নাই, এবং নিউ আটলান্টিস ওনার এসে প্রবন্ধের বই। তো অফ স্টাডিজ এই বইয়ের মধ্যে উনি বলে যে হচ্ছে যে তোমার বই পড়ার যে গুরুত্ব, প্রয়োজনীয়তা, সুফল। এবং বেকন বলেছেন ব্যক্তিগত জীবনে ভাষাগত মাধুর্যতা উন্নয়নে বই পড়ার গুরুত্ব অপরিসীম। কারণ একজন মানুষ বই পড়ার মাধ্যমে নিজেকে অভিজ্ঞ এবং বিদ্বান করে গড়ে তোলেন, এবং ভিন্ন ভিন্ন বিষয় অধ্যয়নের মাধ্যমে ওই বিষয়ে বিশেষ জ্ঞান অভিজ্ঞতা অর্জন করতে পারেন। এবং উনি আরও বলছে, হিস্টোরিজ মেক ম্যান ওয়াইজ, পোয়েট উইটি, দ্য ম্যাথমেটিক্স সাবটল, ন্যাচারাল ফিলোসফি ডিপ, মোরাল গ্রেভ, লজিক অ্যান্ড রেটোরিক এবল টু কন্টেন্ট। সে বলছে ইতিহাস মানুষকে জ্ঞানী করে, কবি হয়ে ওঠেন উপস্থিত বুদ্ধিসম্পন্ন, গণিত করে সূক্ষ্ম বুদ্ধিসম্পন্ন, দর্শন করে তোলে মানুষকে গভীর নৈতিকতা সম্পন্ন, এবং যুক্তিবিদ্যা বাক্যালঙ্কার মানুষকে যুক্তিতে পারদর্শী করে তোলে। উনি আরও বলেন যে সাম বুকস আর টু বি টেস্টেড, কিছু বই টেস্ট করতে হবে, কিছু বই গিলে ফেলতে হবে, সোয়ালো করে ফেলতে হবে, কিছু বই হচ্ছে যে তোমার চাবাইতে হবে, হজম করে ফেলতে হবে। তুমি কিছু বই স্বাদ গ্রহণ করবে, শুধুমাত্র মজাটা নেবা, কিছু বই না বুঝে মুখস্থ করে ফেলতে হবে, কিছু বই আস্তে আস্তে ধীরে ধীরে গ্রহণ এবং আত্মস্থ করতে হবে। তাহলে আমরা এখানে ইংলিশ লিটারেচার যে ক্লাসগুলো করতেছি, এগুলো আস্তে আস্তে তোমাকে গ্রহণ করতে হবে এবং আত্মস্থ করতে হবে। তুমি একদম ধুম করে মুখস্থ করে ফেলে তুমি পারবা না। এবং উনি বলতে শরীর ঠিক রাখার জন্য যেরকম তোমার ব্যায়াম করতে হবে, আত্মার বিকাশের জন্য তোমাকে কিন্তু কী করতে হবে, তোমাকে বই পড়তে হবে। এবং ফ্রান্সিস বেকন এই হলো ওনার একটা বই, নোভাম অর্গানাম। হিস্টোরি অফ লাইফ অ্যান্ড ডেথ, উচ্চমার্গীয় কথাবার্তা, হিস্টোরি অফ লাইফ অ্যান্ড ডেথ, এবং দ্য নিউ আটলান্টিস, এগুলো সব বেকনের বই। তো বেকন হচ্ছে তোমার কোটেশন সম্রাট, সে মানে গুরুত্বপূর্ণ জ্ঞানী লোক, তো ভাই দেখলেই বুঝেছে অনেক জ্ঞানী, সে অনেক জ্ঞানী কথা বলতো। সে বলতো রিডিং মেক দ্য ম্যান ফুল ম্যান। তুমি যদি কনফিডেন্স করো, প্রেজেন্ট করো, তার রিডিং ম্যানে কনভার্ট হবা, আর যদি লেখো তাহলে এক্সাক্ট ম্যান হবা। তারপর সাম বুকসের কথা আগে বলছি, এবং সে বলছে আ গুড ফ্রেন্ড ইজ এনাদার হিমসেলফ, যে তোমার একটা ভালো বন্ধু সেটা হচ্ছে তোমার আরেকটা প্রতিচ্ছবি। এবং সে বলছে সুযোগের অভাবে সৎ, অপরচুনিটি মেক্স আ থিফ। তো যখন আসলে সুযোগ চলে আসে তখন অনেকে কিন্তু হ্যাঁ এই বিগ্রাম, সে বোতে বিগ্রাম দিয়েছে, কোটেশন দিয়েছে সে প্রচুর, তার অনেক কথাগুলো আমরা এই বিগ্রাম বানাইছি। তো সে বলছে যে সুযোগের অভাবে সৎ আর কি, মানে কি সুযোগ যদি পায়, অপরচুনিটি যদি কে পায়, তাহলে হচ্ছে যে অনেকে কী হয়ে যেতে পারে, সে চোর হয়ে যেতে পারে। এই জন্য দেখবো আমরা অনেকে খুব ভালো, আমরা নীতি নৈতিকতা থাকি, কিন্তু যখন আমরা সরকারি চাকরি যখন করতে যাই, যখন বিসিএস ক্যাডার হয়ে যাই, তখন আমাদের সামনে অনেক অপরচুনিটি আসে টাকা খাওয়ার, তখন আমরা সেখান থেকে আর বেরোতে পারি না। বেকন ভাই এটা আগেই বলে গেছে। এবং বেকন ভাই বলছে স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর অ্যাবিলিটি। তাহলে তুমি যে ডিলাইট পেতে চাও, তুমি যে অর্নামেন্ট, নিজের অলঙ্কার, এটা তোমার অলঙ্কার, এই পড়াশোনা, এবং তোমার সামর্থ্য যদি বাড়াতে চাও, তাহলে তোমাকে অনেক পড়াশোনা করতে হবে। তো
বেকন একটা কথা বলছিল, মিক্সচার অফ লাই ডথ এভার অ্যাট প্লেজার। ডথ মানে এটা হলো সাহিত্যিকের টার্ম, এটা ডাজ, হ্যাঁ, মিক্সচার অফ লাই ডাজ এভার অ্যাট প্লেজার। তো আল মাহমুদের একটা আত্মজীবনী, সেটা হচ্ছে যে বিচূর্ণ আয়নায় কবির মুখ। তো ওনাকে বলা হয়েছিল যে আপনি যে এসব কাহিনী বলতেছেন এগুলো কি সত্যি, এগুলো কি আসলে ঘটছে? তো আল মাহমুদ একটা কথা বলছিল, বলছে কবি তো সত্য বলতে বাধ্য নয়। তো কবি তো হলে স্বপ্ন ক্রিয়েট করে, কবি সত্য বলতে বাধ্য থাকবে কেন? আমি এখানে যা বলছি সেটা সত্য কি সত্য না সেটা তো ব্যাপার না। কবি ক্রিয়েট করে স্বপ্ন, কবি আমাদের স্বপ্ন দেখায়, সেটা সবসময় সত্য হইতে হবে না। এই জন্য বলা হয় যে তোমার হচ্ছে যে নেভার মিক্স ফ্যাক্ট উইথ ফিকশন। এখানে একজনের গল্প বলছে, তুমি বললে যে এটাকে আসলে বাস্তবে ঘটছে, আপনি যাওয়া মারতেছেন কেন? আর ভাই গল্পের সাথে তো তোমার ফ্যাক্টের সাথে মিলালে হবে না। তো বেগন বলছে যে তুমি যদি গল্পের মধ্যে একটু মিথ্যা ঢুকাই দাও তাহলে এটা অনেক বেশি মজা উৎপাদন করবে এখানের মধ্যে। আসলে ট্রু, তাই না? এত তোমার আমি একটা কাহিনী বললাম, কাহিনীটা আমি একদম হুবহু যেমনি বলছে যেমনি করছে এরকমই বলে দিলাম, তুমি তো মজা পাবা না। তুমি আমি যে একটু মিথ্যা ঢুকাই দিই এখানের মধ্যে, তখন তুমি কিন্তু অনেক মজা পাবা। তো এইটাই এই কথাটা সে বলার চেষ্টা করছে আর কি। তো সে তোমাদের ব্যাপারে একটা উপদেশ দিয়ে গেছে। সে বলছে এই যে তোমরা অবিবাহিত ছেলেদের পিছন পিছন ঘুরো, অবিবাহিত ছেলে তোমার বেস্ট ফ্রেন্ড হতে পারে, তোমার কথা উঠবে বসবে। তুমি যদি বলো এই আমাদের সিঙ্গার এনে দাও, সিঙ্গার এনে দিবে, এই একটা বই এনে দাও, বই এনে দিবে, তোমার সার্ভেন্ট হইতে পারবে। অবিবাহিত ছেলেরা তোমাদের সব কথাবার্তা শুন। মেয়েদের কথা বলতেছি, মেয়েদের উদ্দেশ্যে বলতেছি, তোমরা আনমেরিড ছেলেদেরকে তোমরা বেস্ট ফ্রেন্ড বানাতে পারবা, ওরা তোমাদের বেস্ট মাস্টার হবে, বেস্ট সার্ভেন্ট হবে, বাট নট অলওয়েজ বেস্ট সাবজেক্ট ফর দে লাইক টু রান অ্যাওয়ে। ওরা কিন্তু রান অ্যাওয়ে পালা যেতে পারে, কারণ ওদের এক্সপেরিয়েন্স একটু কম। অলমোস্ট অল আর ফিউগিটিভস আর অফ দ্যাট কন্ডিশন, হ্যাঁ। তো ওদেরকে বিশ্বাস করা কখনো যাবে না, আনম্যারিড লোককে কখনো বিশ্বাস করা যাবে না। অলওয়েজ ম্যারিড লোকটা তোমরা বিশ্বাস করবে, আনম্যারিড লোকটা তোমার অনেক ক্ষতি করে দিতে পারে, ওদের থেকে দূরে থাকতে হবে। ওয়াইজ ম্যান মেক মোর অপরচুনিটিস দ্যাট দে ফাইন্ড। যারা বুদ্ধিমান মানুষ তারা অপরচুনিটি তারা ক্রিয়েট করে, হ্যাঁ। গত ক্লাসে একদিন প্রশ্ন করছিল যে ভাইয়া ব্যবসা কেমনে করা যায়, দুবাইতে কেমন ব্যবসা করবো। আমি একটা কথা বলছিলাম যে ব্যবসা করার জন্য টাকা লাগবে, বিষয়টা এরকম না। তুমি দেখবা যে আরেকজন ব্যবসা করতেছে, সাথে ব্যবসাটা বুঝতেছে না, ও টাকা বসে আছে, ব্যবসাটা বুঝতেছে না, হ্যাঁ। তুমি যেটা করবা যায়া তুমি তার ব্যবসাটা তুলে দিবা, তুমি তার সাথে জয়েন করবা, তার টাকা আছে, তোমার বুদ্ধি আছে, তুলে দেওয়ার পর তুমি পার্টনারশিপ নিয়ে ফেলবা, হ্যাঁ। এইভাবে তুমি তুমি যদি ওয়াইজম্যান থাকো তখন তুমি কিন্তু অপরচুনিটি তুমি ক্রিয়েট করবা, তুমি কিন্তু খুঁজবা না, তখন খোঁজা লাগবে না তোমার। আমি সে বলছে নলেজ ইজ পাওয়ার। যদি পাওয়ারফুল হতে চাইলে শুধু জিম করলেই হবে না, তোমাকে কিন্তু অনেক বই পুস্তক পড়তে হবে। বেকন বলছে আই উইল নেভার বি অ্যান ওল্ড ম্যান, টু মি ওল্ড ইজ অলওয়েজ 15 years older দ্যান আই অ্যাম। সে বলছে যে বার্ধক্য সবসময় আমার চেয়ে 15 বছরের সিনিয়র, কখনো সে তোমার হচ্ছে যে বুড়ো হবে না। আমি ওনার কথাটা বিশ্বাস করি যে বার্ধক্য সবসময় আমার চেয়ে 15 বছরের সিনিয়র, সুতরাং কখনো বুড়ো হওয়া যাবে না। সে বলছে ওয়াইফস আর ইয়াং ম্যানস মিস্ট্রেসেস, কম্পেনিয়ন্স ফর মিডল এজ অ্যান্ড ওল্ড ম্যানস নার্সেস। আসলে কথাটা ট্রু। আমার আম্মা সবসময় বলে যে বুড়া বয়সে যদি কোনো পুরুষের বউ মরে যায় তখন সে পুরুষ এতিম হয়ে যায়, কারণ হচ্ছে তখন ওনার সুবিধা অসুবিধা এগুলো দেখার জন্য কোনো লোক থাকে না। এটা আসলে ট্রু যে কোনো তোমার লোকের যদি তোমার হচ্ছে স্ত্রী মারা যায় তোমার হচ্ছে যে বার্ধক্যে, তখন সে তো একদম অভিভাবকহীন হয়ে পড়ে। এবং তার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা, রিভেঞ্জ ইজ এ কাইন্ড অফ ওয়াইল্ড জাস্টিস। একই সাথে প্রেম প্রেম করা এবং বুদ্ধিমান হওয়া সম্ভব না, হ্যাঁ। লোকটা প্রেম বিরোধী ছিল মনে হয়, ইট ইজ ইম্পসিবল টু লাভ অ্যান্ড টু বি ওয়াইজ। কয়েক সাথে তুমি প্রেম ভালোবাসা করবা, বুদ্ধিমান হবা, এটা একের সাথে সম্ভব না। তো যাই হোক, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাইটার ফ্রান্সিস বেকনকে পড়ে ফেললাম এবং অনেক জ্ঞান অর্জন আমরা করে ফেলছি, একদম জীবন ঘনিষ্ঠ ব্যাপার, মানে সব কথাটা একদম জীবনের সাথে মিলে যায় এরকম কথাবার্তা। আমরা চলে আসবো ক্রিস্টোফার মার্লোর কাছে। ক্রিস্টোফার মার্লো হচ্ছে যে নাটকের মানে ইংলিশ থিয়েটারের প্রথম সুপারস্টার। নাটক তো তখন মঞ্চস্থ হইতো রানী এলিজাবেথের সামনে, তখন উনি ছিল ওই থিয়েটারের সুপারস্টার, মানে শেক্সপিয়ারের আগে সুপারস্টার ছিল উনি। তবে বয়সে কিন্তু শেক্সপিয়ার আর আমাদের এই মার্লো ওনারা কিন্তু বয়সের দিক দিয়ে ওনারা খুবই কাছাকাছি কিন্তু, হ্যাঁ। আনফর্চুনেটলি মার্লো বেশি দিন বাঁচে নাই। তো মার্লো যখন মোটামুটি ওনার লেখা যখন শেষ দিকে, শেক্সপিয়ার মোটামুটি 1590 থেকে লেখাজোখা শুরু করছে, আর 93 সালে তো মার্লো মারাই গেছে, হ্যাঁ। তবে মার্লো যখন শেষ দিকে আছে ততদিনে তোমার হচ্ছে যে আমরা আজকে আমাদের শেষ রাইটার মার্লো, এবং শেক্সপিয়ার ততদিনের মতো লেখাজোখা শুরু করছে। সেজন্য মার্লো হচ্ছে শেক্সপিয়ারের গুরু, মানে সে তার প্রেডিসেসর, পূর্বসূরী লেখক, এবং তাকে বলা হয় তোমার হচ্ছে যে আমরা মার্লোকেও
তবে এই যে ইংলিশ ট্রাজেডি, আমরা তো আগে ট্রাজেডি বলছিলাম, তাকে বলা হয় ফাদার অফ ট্রু ইংলিশ ট্রাজেডি বা ফাউন্ডার অফ ইংলিশ ড্রামা। আমরা এর আগে যে পড়লাম যে তোমার হচ্ছে যে ফাদার অফ ট্রাজেডি, কার নাম পড়ছিলাম? এর আগে একজনকে আমরা ট্রাজেডি পড়ছিলাম, ওটা কী ট্রাজেডি ছিল? এর আগে একজন ট্রাজেডি পড়ছিলাম, ওটা কী ট্রাজেডি ছিল বলো তো? ওটা ছিল রিভেঞ্জ ট্রাজেডি, রাইট, ওটা ছিল রিভেঞ্জ ট্রাজেডি, রাইট, রিভেঞ্জ ট্রাজেডি পড়ে ফেলছি আমরা এর আগে। তো আমরা এখন মাল্লোর কাছে চলে আসলাম, সে হচ্ছে যে ফাদার অফ, ওরগুলো ছিল রিভেঞ্জ ট্রাজেডি, ট্রাজেডি হয়েছে, রিভেঞ্জ হয়েছে, দুটাই হয়েছে। আর ক্রিস্টোফার মার্লোগুলো হচ্ছে শুধু ট্রাজেডি। তো ক্রিস্টোফার মার্লো এই যে থিয়েটারের জন্য সে যে একটা ক্ষেত্র তৈরি করে গেল, এর উপরেই কিন্তু শেক্সপিয়ার কিন্তু তার নাটকগুলো রচনা করলো, মানে তার বস আর কি। মাল্লোর নাটকেও কিন্তু ব্ল্যাঙ্ক ভার্স বা অমিত্রাক্ষ ছন্দের প্রবর্তন করেন। এবং মাল্লোর আগে সবাই ওই কবিতার মধ্যে অমিত্রাক্ষ ছন্দের প্রবর্তন করছে, কিন্তু নাটকের মধ্যে কেউ প্রবর্তন করে নাই। এবং সে এত ট্যালেন্ট ছিল, মাত্র 23 বছর বয়সেই সে তোমার হচ্ছে যে টেম্পল অ্যান্ড দ্য গ্রেট রচনা করে ফেলে। এটা নিয়ে কিন্তু অনেক বছর বিতর্ক ছিল যে তোমার হচ্ছে যে মানে কিছু লোক যারা তোমার ওই যে এটাকে কিনা বলে কনস্পিরেসি থিওরি বলে না, সব কিছুর মধ্যে কনস্পিরেসি পাই, যে মানুষ হচ্ছে যে যাদের যায় নাই ওখানের মধ্যে, এটা হলো হলিউড মুভি একটা গ্রুপ আছে, ওরা সব কিছুর মধ্যে একটা কনস্পিরেসি খুঁজে পাই, মানুষ তো চাঁদে যায় নাই, ওটা হচ্ছে আমেরিকানরা ওরা একটা হলিউডের একটা এক জায়গায় শুটিং করছে, বাস্তবে এরকম চাঁদে যায় নাই, হ্যাঁ এরকম। তো যারা এরকম কনস্পিরেসি থিওরিতে বিশ্বাস করে, ওরা অনেকে বিশ্বাস করে যে মার্লো এবং শেক্সপিয়ার ওরা ছিল ফেক আইডি, হ্যাঁ, কিন্তু যদিও যুক্তি দিয়ে তোমার হচ্ছে দেখানো গেছে যে ওরা আসলে একই ছিল না। হ্যাঁ, অনেকে মনে করে যে মার্লো আসলে মারা যায় নাই, সে হচ্ছে যে তোমার ছদ্মবেশে সে তোমার নাটক ফাটক রচনা করে গেছে, এবং শেক্সপিয়ার এবং মার্লো হচ্ছে একই ব্যক্তি। তবে এটা আসলে ট্রু না। তবে হ্যাঁ, তোমার রিসেন্ট অনেক গবেষণায় দেখা যায় যে মার্লো শেক্সপিয়ারের সাথে কিন্তু কোলাবোরেট করছে। আমি 2016 সালে একটা পেপার পড়ছিলাম, তোমার হচ্ছে যে একটা পাবলিশড হয়েছিল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস জার্নাল থেকে মনে হয়। তো তোমার সেখানে ওরা দেখাইছে যে মার্লো কিন্তু শেক্সপিয়ারকে তার 3টা নাটকের মধ্যে হেল্প করছে স্ক্রিপ্ট রেডি করতে। তাহলে মার্লোকে আমরা বলতে পারি সে হচ্ছে ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি এবং ট্রু ফাউন্ডার অফ ইংলিশ ড্রামা, প্রথম সুপারস্টার। তো এর আগে যারা করছে ওগুলো মোটামুটি ছিল। তো এই মার্লোর তার বিখ্যাত নাটক হচ্ছে ডক্টর ফাস্টাস। এই ডক্টর ফাস্টাসকে বলা হয় রেনেসাঁ হিরো। আর এই ডক্টর ফাস্টাস নাটকের চিফ ক্যারেক্টার বা প্রোটাগনিস্ট নাম হচ্ছে ডক্টর ফাস্টাস, আর ডিপজলের নাম ছিল লুসিফার। তারপরে হচ্ছে তার একটা বিখ্যাত নাটক দ্য জিও অফ মাল্টা, আমরা একটু দেখে আসি তার কী কী লিখছে সে। তাহলে তার খুব বিখ্যাত নাটক সেটা হচ্ছে দ্য ট্রাজিক্যাল হিস্ট্রি অফ ডক্টর ফাস্টাস বা শুধু ডক্টর ফাস্টাস। তো ডক্টর ফাস্টাস নাটকে ডক্টর ফাস্টাস সে কিন্তু খুবই জ্ঞানী, অত্যন্ত পণ্ডিত, সব বিষয় সাহিত্য করছে, কিন্তু সে আরও বেশি ক্ষমতা অর্জন করতে চায়, আরও স্বর্গীয় জ্ঞান অর্জন করতে চায়, আর সীমাহীন ক্ষমতা লাভ করতে চায়। সেই জন্য সে চিন্তা করে সে জাদু শিখবে। তো সে মনে করে সে যদি জাদু শিখতে পারে তাহলে অসীম ক্ষমতা সে লাভ করতে পারবে। জাদু বিদ্যা চর্চা করার জন্য সে হচ্ছে যে তোমার শয়তানের প্রতিনিধি লুসিফারের কাছে যায়, এবং হচ্ছে তোমার হচ্ছে যে লুসিফার হচ্ছে শয়তান, লুসিফারের দাস মেফিস্টোফিলিসের কাছে যায়। তো এখন মেফিস্টোফিলিসকে বলে যে ভাই আমাকে একটা জাদুবিদ্যা শিখান, আমি আজ অনেক ক্ষমতার অর্জন করতে চাই। হ্যাঁ, তো মেফিস্টোফিলিস মানে যে লুসিফারের প্রতিনিধি, সে তাকে বলে যে তুমি আমার সাথে একটা চুক্তি করতে হবে, আমি তোমাকে সীমাহীন ক্ষমতা দিব, ঠিক আছে, তুমি 24 বছরের জন্য ক্ষমতাটা তুমি পাবা। হ্যাঁ, 24 বছর পরে তোমাকে আমি আমার বস লুসিফারের কাছে নিয়ে যাব, এবং তুমি সেখানে লুসিফারের দাস হয়ে যাবা। ফার্স্টটা চিন্তা করে 24 বছরের জন্য ক্ষমতা বলে এর মধ্যে যা খুশি তা করে ফেলতে পারবো, তাহলে আমি 24 বছরের জন্য রাজি হয়ে যাই। এ হচ্ছে সেই শয়তান লুসিফার। লুসিফারের প্রতিনিধি মেফিস্টোফিলিসকে দেখা যাচ্ছে। এই চুক্তির ফলে মেফিস্টোফিলিস কিন্তু তোমার এখন ডক্টর ফাস্টাসের অনুগত হয়ে যাবে। ডক্টর ফাস্টাস যা বলবে মেফিস্টোফিলিস কিন্তু তাই পালন করবে। তাহলে সে তো অনেক ক্ষমতা পেয়ে গেল, ও যা খুশি তা মেফিস্টোফিলিসের মাধ্যমে করাতে পারবে। 24 বছর তো কম সময় না। এমন সে মেফিস্টোফিলিসকে কাজে লাগিয়া যে কোনো কিছুর ক্ষমতা অর্জন করার ক্ষমতা লাভ করে, এবং সে গর্ব অনুভব করে। সে কী বলে, ডিভিনিটি আদিও, দিজ মেটাফিজিক্যাল বুকস আর হ্যাভেনলি, মানে এই যে সে যে জাদুবিদ্যা শিখে গেছে এটা খুব হ্যাভেনলি। তবে ভালো ফেরেশতা তাকে বলে যে তুমি এগুলো ছেড়ে দাও, ভালো হয়ে যাও, তুমি আলোর পথে আসো, তুমি বিপদে চলে গেছো, তুমি এখন আলোর পথে চলে আসো। কিন্তু ও ইন্টারনাল কনফ্লিক্টে ভুগতেছিল, সে কি আলোর পথে যাবে নাকি সে 24 বছর তোমার ক্ষমতা ভোগ করবে। তো মাঝে মধ্যে সে বাস্তবতা বুঝতে পারতো, মাঝে মধ্যে নামাজ কালাম পড়া ট্রাই করতো সে,
এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করা ট্রাই করতো, কিন্তু ওর ভিতরে একটা ইন্টারনাল কনফ্লিক্ট কাজ করতো। সে মনে করতো যে আমি কি আসলে ছেড়ে দিব এগুলো, নাকি আবার ভালো হয়ে যাবো। হ্যাঁ, তো হচ্ছে যে শয়তান তাকে বলে, তুমি নামাজ কালাম পড়ার দরকারটা কি, তুমি প্রার্থনা করার দরকারটা কি, ঈশ্বর তো তোমাকে ক্ষমা করবে না, তুমি যা আছে তুমি চালাইয়া যাও, 24 বছর তো কম সময় না, যা আছে বকটক করে ফেলো। তো ফার্স্টাস সে তোমার ক্ষমতার লোভ ছাড়াও সে ছিল প্রচণ্ড কাম বাসনায় আগ্রহী ছিল, এবং তার আনন্দ উপভোগের জন্য সে মেফিস্টোফেলিসের সাহায্যে গ্রিসের যে অনিন্দ সুন্দরী হেলেনকে সে নিয়ে আসে, এবং হেলেনকে সে বলে, সুইট হেলেন, মেক মি মর্টাল উইথ এ কিস। তো এই ফার্স্টাস সে আস্তে আস্তে 24 বছর সে জীবনটাকে অনেক উপভোগ করে, হেলেনকে পর্যন্ত সে নিয়ে আসে উপভোগ করার জন্য, কিন্তু সে চুক্তির শেষ দিকে চলে আসে, 24 বছর হয়ে যায়। তো শেষ দিকে সে বাস্তবতা বুঝতে পারে, কিন্তু সে সৃষ্টিকর্তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে সফল আর হতে পারে না। শেষ পর্যন্ত সে কিন্তু লুসিফারের দাস হয়ে যাইতে হয়, এবং সে শেষে প্রার্থনা করে যে যিশুর ব্লাড স্ট্রিমের একটা ড্রপ যদি হইতো, যেটা তার সোলকে রক্ষা করতে পারতো, কিন্তু যিশুর ব্লাডের কোনো ড্রপ দেখা সে কিন্তু পায় নাই। তাহলে ডক্টর ফাস্টাস এই নাটকের মধ্যে মেন ক্যারেক্টার হচ্ছে ডক্টর ফাস্টাস, যে অনেক ক্ষমতা অর্জন করতে চায়। লুসিফার হচ্ছে এখানের মধ্যে শয়তান, আর শয়তানের প্রতিনিধি হচ্ছে মেফাস্টোফিলিস। এই মেফাস্টোফিলিসের সাহায্যে মূলত ফাস্টাস তার যা কিছু লাগবে সেটা অর্জন করতে চায়। ফাস্টাসের দুজন গুরু ছিল, একজন নাম কর্নেলিয়াস, একজন নাম হলো ভালদাস, এবং এই নাটকে কিছু ভালো ফেরস্ত ছিল। আমরা চলে আসবো মাল্লোর দ্য জিও অফ মাল্টা, মানে মাল্টার জিও মানে ইহুদি। তো এই জিও অফ মাল্টা, মাল্লোর সাথে মাল্টা মনে থাকবে, এখানের মধ্যে একটা লোভী এবং সুদখোর একজন মহাজনের চিত্র অঙ্কন করা হয়েছে, এবং এই সুদখোর মহাজন সে ছিল প্রচণ্ড ধনলিপ্সা ছিল, এবং সে অনেক টাকা পয়সার মালিক হয়। তো এই যে ইহুদি, তার নাম ছিল বারাবাস। হ্যাঁ, সে অনেক লোকের প্রতারণা করে সে অনেক ধন সম্পদ সে সঞ্চয় করে, হ্যাঁ, হাজার হাজার সোনার মোহর, তার অনেক, আরও ধনী হতে চাইতো সে। কিন্তু মাল্টা নামক যে জায়গা, মাল্টার যে শাসক, মাল্টা একটা একটা দেশ আছে মাল্টা, ইউরোপে তোমরা দেখবা। তো মাল্টা শাসক তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার ঘোষণা করে। তো সে ধনরত্ন ফিরে পাওয়ার জন্য তার মেয়েকে সে খ্রিশ্চান নান সাজায়া ওই তোমার শাসকের ওখানে পাঠায়, যাতে ওর স্বর্ণটর্ণ লুট করে নিয়ে আসতে পারে। হ্যাঁ, তো এরপরে তোমার অনেক লম্বা কাহিনী আগায় সামনে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সে কাউকে সেভ করতে পারে নাই, এবং শেষ পর্যন্ত তাদের সবাই তার এই যে সে পাপ করে যত সম্পদ অর্জন করে সেগুলো প্রায়শ্চিত্ত তাকে করতে হয়। ভেবে নেওয়া হয় এই নাটক জিও অফ মাল্টা, এই নাটক অবলম্বনে শেক্সপিয়ার মূলত দ্য মার্চেন্ট অফ ভেনিস লিখেছেন। ক্রিস্টোফার মার্লোর একটা বিখ্যাত নাটক, সেটা হচ্ছে টাম্বারলাইন দ্য গ্রেট। এই টাম্বারলাইন মানে ছিল তৈমুল্লং। তো তৈমুল্লং ছিল মূলত সম্রাট বাবরদের বংশধর, মানে ও তোমার হচ্ছে যে তাদের পূর্বসূরি। সম্রাট বাবর কিন্তু সে বাপের দিক থেকেও একজন বড় বিজেতার বংশধর, মায়ের দিক থেকে তারা ছিল চেঙ্গিস খানের বংশধর। তো এই যে তৈমুর, এই টাম্বারলাইন দ্য গ্রেট এই নাটকের মধ্যে তৈমুরের ক্ষমতা আরোহণের কাহিনী প্রথম পর্বে, আর দ্বিতীয় পর্বে তৈমুরের যে চারিত্রিক অধপতন এটার কাহিনী। তো তৈমুর সে ছিল খুবই ক্ষমতালিপ্সু, এবং বিজয় করার জন্য সে তোমার মানে সে যে রাজ্য ধরতো ওখানে একদম কোচোকাটা করে ফেলতো, সবগুলো মারে ফেলতো ওখানের মধ্যে, ওখানে কাউকে জীবিত রাখবে না, ইসরায়েলের মতো সে ছিল এরকম ভয়ঙ্কর সে। এবং তোমার এই তৈমুল্লং সে মানব জীবন সম্বন্ধে ছিল তার প্রচণ্ড ঘৃণা, কোনো নৈতিকতা ধার ধারতো না, সে যুদ্ধ জীবন হিটলারের মতো আর কি, এবং সে ছিল খুব নৃশংস। তো মাল্লো এই নাটকে তাকে অতিমানব হিসেবে বিবেচনা করছে। তবে এই নাটকের মধ্যে মাল্লো নাটকের মধ্যে যে অমৃতাক্ষ ছন্দ ব্যবহার করা যায় সেটা কিন্তু উনি এখানের মধ্যে দেখান। আর মাল্লোর আনকোয়েশনেবলি একটা মাস্টারপিস হচ্ছে এডওয়ার্ড সেকেন্ড। তো এডওয়ার্ড সেকেন্ড এই নাটকের মধ্যে, এডওয়ার্ড সেকেন্ড এমন একজন রাজা যিনি হচ্ছে খুব উদ্ভট, যে ব্যক্তিগত কামনা বাসনা চরিতার্থ করার জন্য উদ্ভট সব কাজ করে, এবং শেষ পর্যন্ত এই উদ্ভট কাজ তার পতন ডেকে আনে, এবং ক্ষমতা হারানোর পর তাকে কিন্তু অ্যারেস্ট করা হয় এবং সে বন্দি অবস্থায় থাকে। এটা এডওয়ার্ড সেকেন্ডের কাহিনী। আমরা শেষের দিকে চলে আসছি, মার্লোর দ্য প্যাশনেট শেফার্ড টু হিজ লাভ, এটা একটা কবিতা। তো প্যাশনেট শেফার্ড টু হিজ লাভ, এখানের মধ্যে হচ্ছে যে প্যাশনেট শেফার্ড মানে কি, মেষপালক। সে বলে যে কাম লিভ উইথ মি অ্যান্ড বি মাই লাভ। আজকের ক্লাস এখানে শেষ, থ্যাংক ইউ।